The Viral Show. Brought to you by Pran Fruito. The Viral Show. Viral Show. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি নাজমি জান্নাত এবং আজকে আমি এসে গিয়েছি জাগো FM 94.4-এ আপনাদের হোস্ট আর আমার গেস্ট হিসেবে আছে সমৃদ্ধি, সামনে বসে আছে। আজকে আমি ওর ইন্টারভিউ নিব। কেমন লাগছে সবার? আমি না কনফিউজড হয়ে যাচ্ছি। জি, ভালো আছেন আপনি? ওকে, ইটস গোনা বি ভাইস ভার্সা। আমি গেস্ট হিসেবে আসছি সমৃদ্ধির শোতে অ্যান্ড ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। আজকে অনেক ভালো আড্ডা জমবে আই গেস। একদমই। অ্যান্ড ওয়েলকাম টু জাগো FM 94.4। দিস ইজ মি আরজে সমৃদ্ধি। চলছে দ্য ভাইরাল শো ব্রট ইউ বাই প্রাণ ফ্রুটো। এবং আমি খুবই হ্যাপি বিকজ আমি আজকে এমন একজনকে মানুষকে পেয়েছি যার অনেক মাল্টিটাস্কিং অ্যাবিলিটি আছে। আপনি একজন শিক্ষক, আপনি একজন মডেল, আপনি একজন ফ্যাশন ডিজাইনার, আপনি একজন ইনফ্লুয়েন্সার, মানে কে আপনি? আমি বলেন তো আপনি কতগুলো? তোমার হোস্ট। আপনি আমাকে একটু আপনার প্রফেশনগুলো বলেন তো। ইয়া দ্যাটস ইট আই গেস। আর সাইড বাই সাইড আমি একটু সোশ্যাল ওয়ার্কও করি। দ্যাটস ইট। আচ্ছা, এই একটু এগুলাই ধরে বলেন আবার। ওকে, সো মাই আইডেন্টিটি যেটা আমি সবচাইতে বেশি প্রাউড ফিল করি সেটা হলো বিং আ টিচার, লেকচার অফ আ ইউনিভার্সিটি। ওটা আমার ফেভারিট প্রফেশন। অ্যান্ড ফ্যাশন ডিজাইনিং আমি পড়ালেখা করেছি, সো আই ডিড ওয়ার্ক ইন ফিউ মুভিজ অ্যান্ড মানে কিছু জায়গায় আমি কস্টিউম ডিজাইন করেছি। ঢাকা অ্যাটাকের কস্টিউম ডিরেক্টর ছিলাম আমি। তারপরে ওটা অতটা বেশি কন্টিনিউ করতে পারিনি যেহেতু আমি নিজেই ফ্রন্ট ফেসে এসে গেছি। তারপর আমি হোস্টিং শুরু করেছি ওটার পরপর। সব কিছু মিলে আসলে টাফ হয়ে যায়। এখন টিভিতে আর হোস্টিং করছি না, বাট আমার ইভেন্টসগুলো কভার করা হয় বেশি। অ্যান্ড মডেলিং তো আছেই। একেবারে যে প্রফেশনালি আমি শুধু মডেলিং করি এরকম না, আই এম অলসো অ্যান ইনফ্লুয়েন্সার। প্রোডাক্ট প্রমোশন করে থাকি। দ্যাট ইজ অলসো ভেরি আমার খুব প্রিয় একটা জিনিস প্রোডাক্ট প্রমোশন করা, বিকজ আই গেট আ লট অফ ডিফারেন্ট প্রোডাক্টস। সো এগুলাই। আর সবচাইতে ভালো লাগার ব্যাপারটা হলো আমি সোশ্যাল ওয়ার্ক যেহেতু করি, মানুষের ভালো লাগা দেখে, ভালোবাসা দেখে আমার ভালো লাগে। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন আই হ্যাভ। সো এটাই। আচ্ছা, আরও অনেক কিছু করেন যেগুলো আজকে আমরা খুঁটি বের করবো। সেটা হচ্ছে আপনি তাহলে কোন সাবজেক্টের শিক্ষক বা কি একটু যদি জানান। আমি ফ্যাশন ডিজাইনিং অ্যান্ড ইংলিশের লেকচারার, উত্তর ইউনিভার্সিটির ফ্যাশন ডিপার্টমেন্টে। একটা ইউনিভার্সিটিতে দুটো সাবজেক্টের না, আমাদের তো ডিপার্টমেন্ট ডিভাইড করা আছে। ইংলিশ ডিপার্টমেন্ট থাকে, বিবিএ ডিপার্টমেন্ট থাকে, ফ্যাশন ডিপার্টমেন্টে। সো আমি শুধু ফ্যাশন ডিপার্টমেন্টের লেকচারার। আচ্ছা, বেশ ভালো। এবং আমি জানি যে আপনার বেড়ে ওঠাটা দেশের বাইরে, আপনি বোর্ডিং স্কুলে ছিলেন সম্ভবত, আমি যদি ভুল না করি, দার্জিলিংয়ে। বলতেন। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দার্জিলিংয়ে ছিলাম বোর্ডিং স্কুলে। তো আমার ছোটবেলা ওখানেই পার হয়েছে। বাংলাদেশে আমার আসা হয়েছে ও লেভেলসের সময়। ও লেভেলস এ লেভেলস আমি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে করেছি। তো বেড়ে ওঠাটা বেসিক্যালি আমার দেশের বাইরেই হয়েছে। দেশে থেকে অনেক দূর, ফ্যামিলি থেকে অনেক দূর। আই মিসড দ্য কান্ট্রি, বাট ওইটাও আমার জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড আই মিস মাই প্লেস টু। বাহ, চমৎকার। তবে একটা বিষয়ে আমি উপলব্ধি করতে পারছি বা আমার একটা ধারণা যে নাজমি জান্নাতকে আমি যেমন দেখেছি বা স্টাডি করেছি যে সবসময় খুব সুন্দর থাকতে পছন্দ করেন বা সৌন্দর্যের চর্চা করতে পছন্দ করেন। এরপর আপনার ফ্যাশন বা লাইফস্টাইল সাধারণ বাঙালিদের থেকে একটু ভিন্ন, বিকজ আপনি দেশের বাইরে অনেকটা সময় লেখাপড়া করেছেন। তো দেশে আসার পর কালচারের সাথে কোপ আপ করতে কোনো সমস্যা হয়েছে কিনা? অনেক সমস্যা হয়েছে। আমি দেশে আসার পরে বেসিক্যালি যেহেতু আমি সাভারের মেয়ে, তো ওই জায়গাটায় আসলে ওই সময়টা মনে করেন যে আমার মতো ওয়েস্টার্ন ড্রেস খুব কম মানুষ পরতো। তো ওই জায়গাটায় আমাকে নিয়ে অনেক বেশি কথাবার্তা হতো। তারপরে আই নেভার কেয়ারড, আমি আমার লাইফ আমার মতোই চলেছে। কথাবার্তা করতো এলাকার মানুষ, আশেপাশের মানুষ, বাবা মাকে এসে বলতো, ফ্যামিলিকে বলতো, ফ্যামিলির কিছু মানুষ কি বলতো বাবা মাকে, এই কেমন ভাবে চলে, একটু এইভাবে চলে বেটার হতো, দেশের সাথে যায় না, কালচারের সাথে যায় না। দ্যাটস ইট। আচ্ছা, তারপরে এগুলোকে আপনি কিভাবে কোপ উইথ করেন? আই নেভার কেয়ারড। আর যদি কেয়ার করতাম তাহলে তো ওখানেই থাকতাম। নাও আই এম হিয়ার বিকজ আই ডিডন্ট কেয়ার। আচ্ছা, এরপর ধরেন যে আপনি যখন মানে সাভারে এসে থাকা শুরু করলেন, সেখানেও আপনি কিছুটা বুলিংয়ের শিকার হয়েছেন। এবং তারপর যখন আপনি পড়ালেখা শুরু করলেন, আবার তো এখানেও এসে ভর্তি হলেন মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। সময়টা আমি স্কুল থেকেই বুলি হয়ে আসছে। স্কুল থেকে? হ্যাঁ, আমার স্কুল থেকে আমাকে মেয়েরা অনেক বুলি করতো। স্কুলে কি আপনি দার্জিলিংয়ে ছিলেন না?
আচ্ছা, ওখানেও? হ্যাঁ, ওখানে মেয়েরা এক্স্যাক্টলি আমাকে খুব বেশি বুলি করতো, সারা জীবন পিছিয়ে লেগে থেকেছে। আচ্ছা, তো ওই ব্যাপারটা সারা জীবন আমাকে ফেস করতে হয়েছে, বাংলাদেশে আসার পরও ফেস করতে হয়েছে। এখন ইটস আ লিটল বেটার। এখন যেহেতু আমি বড় হয়ে গেছি, ওই স্টেজটা পার হয়ে এসেছি, তো এখন আর এত বুলি হয় না। যাক, ভালো। তবে ইউনিভার্সিটি বা এই ব্যাপারগুলোতে কেমন ছিল? সেম, আমার ইউনিভার্সিটিতে আমি একটুখানি ডিফারেন্ট ছিলাম। আমি নিজে ড্রাইভ করে যেতাম, গাড়ি করে যেতাম, ওয়েস্টার্ন ড্রেস পরতাম, শান্ত মারিয়াম ছিল আমার ইউনিভার্সিটি। সো ওই জায়গাগুলো যেহেতু আমার লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট ছিল সবার থেকে, তো সবাই আমাকে একটু ডিফারেন্টলি দেখতো, অনেকে আমার পিছনে অনেক ধরনের কথা বলতো। স্পেশালি তারা মনে করতো যে মানে আমার লাইফস্টাইল যেহেতু ডিফারেন্ট, আমি হয়তো অনেক পার্টি করি, আমি হয়তো নেই, এই টাইপেরও কথা আসতো। বাট অ্যাকচুয়ালি ইট নেভার হ্যাপেন লাইক দ্যাট। তো আমার বেসিক্যালি কালচারের সাথে মিশতে অনেক প্রবলেম হয়ে গেছিলো একটা টাইম পর্যন্ত। বাট এখন দেখি এটা অনেকটা নর্মালাইজড হয়েছে, সবাই এখন একটুখানি আপগ্রেডেড হয়েছে বলা যায়। সো এখন এতগুলো ফেস করতে হয় না, বাট ওই সময়গুলো আমাকে অনেক ফেস করতে হচ্ছে, ইটস ভেরি ট্রু। আর ওইটার জন্য আমি পরে নর্থ সাউথে ভর্তি হয়েছিলাম, যে অনার্সের পরে আই থট যে নর্থ সাউথে গেলে আই থিঙ্ক আইল গেট আ বেটার এনভায়রনমেন্ট, কেউ কোনো কথা বলবে না। ওখানে গিয়েও আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। সো অ্যাকচুয়ালি তো ফাইনালি আমি যেটা বুঝতে পারলাম যে নো ম্যাটার ওয়ার ইউ গো ইন বাংলাদেশ, তোমার লাইফ লিড করতে হলে ইউ হ্যাভ টু ফাইট ফর ইট, ইউ ক্যানট লিভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট। এটা বাংলাদেশে পসিবল না। ওকে, আসলে এটা সত্যিই দুঃখজনক, কিন্তু সেক্ষেত্রে আপনার রাস্তাঘাটে চলার ক্ষেত্রে কখনো কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কিনা? হ্যাঁ, রাস্তাঘাটে চলার সময় তো আমার অবশ্যই সমস্যা হয়েছে। আমি তোমার সাথে শেয়ার করছিলাম যেটা, যে আমি আমার এই নখটা, যেহেতু আমার নখগুলো অনেক শক্ত, এই নখটা আমি অনেক চোখা করে রাখতাম একটা সময়, ট্রায়াঙ্গল অ্যান্ড শেপ। সো এইটা করলে আমার যদি রাস্তাঘাটে, এটা সব মেয়েরাই ফেস করে, যে রাস্তাঘাটে একটু চলতে গেলে কেউ না কেউ আসবে, একটু এরকম করবে, একটুখানি গায়ে লাগাবে। অ্যান্ড আমি এই জিনিসটা খুব বেশি হেট করি পাবলিক প্লেসগুলোতে, মার্কেটে গেলে পরে। হ্যাঁ, তো ওই জায়গাটা তো তোমাকে হাঁটতেই হবে, হাঁটা ছাড়া তো ইউ ডোন্ট হ্যাভ আ ওয়ে। সো ওই জায়গাটা যেহেতু আমাকে হাঁটতে হবে, মার্কেটে ঢোকার সময় ওই জায়গাটা কেউ এসে একটুখানি গায়ে লাগানোর চেষ্টা করবে, অ্যান্ড আই হেট দ্যাট। আমার এগুলো টাচ পছন্দ না। সো যেই আসতো আমি একেবারে ক্যাচ করে লাগিয়ে দিতাম, আর আমার নখ যেহেতু অনেক শক্ত, সো ওদের কেটে যেত। বাট পরে দেখলাম যে আমার নখে লাগে। আচ্ছা, তারপর যেটা করতাম, আপনি চোখা রেখেছিলেন এই মানুষকে মারার জন্য, যারা যে ছেলেরা আপনাকে হচ্ছে ব্যাড টাচ করছে বা ডিস্টার্ব করছে, তাদেরকে খামচে দিবেন। হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, এক্স্যাক্টলি। তারপর আমি সেফটি পিন ক্যারি করতাম, ছাতা ক্যারি করতাম, সব কিছু দিয়ে পিটাতাম। মানে আমার গায়ে লাগা মানেই হলো আমি রাস্তাঘাটে অনেক মানুষ পিটাইছি, ইটস ট্রু। অ্যান্ড এমনও হয়েছে আমি একটা ছেলেকে মেরেছি, সে আমার গায়ের সাথে কোনোভাবে লেগেছে, আমি মারতে মারতে তাকে যাচ্ছি, লিটারেলি লাইক কিল দিতে দিতে যাচ্ছি, ও ব্যথা চোটে আও করছে, একটু সামনে গিয়ে পেছনে তাকায় বলে কি, যাক ছোঁয়া তো পেলাম। And that was so irritating, like আর কি করতে পারি আমি, মানে তখন কি আর মাথা ঠিক থাকে? আই এম অলরেডি অ্যাংরি, আমি একটা মানুষকে মারছি, তারপরেও যে এটা কি টাইপের হ্যারাসমেন্ট, লাইক I have faced a lot actually. মার খেয়েও খুশি যে ছোঁয়া তো পেয়েছে, রাইট? সো এই টাইপের বিকৃত মস্তিষ্কের মানুষ আমাদের এখানে থাকে। ওকে, সো আপনি যে মারছেন রাস্তাঘাটে মানুষকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম ফেস হচ্ছে না? মানে তারা যদি পাল্টা, অনেক সময় উগ্র মানুষও কিন্তু থাকে, যে আপনি তাকে হিট করলেন, সে আপনাকে পাল্টা হিট করলে, একটা ছেলে পাল্টা হিট করলে তো আপনি খুব বাজে অবস্থাই হবে, এবং রাস্তাঘাটে তো মানিজ্জত তো আপনারই যাবে। তো সেক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা? না, এরকম আলহামদুলিল্লাহ আমার সাথে কখনোই ঘটেনি, বিকজ দে অলওয়েজ নো দ্যাট দে আর অ্যাট ফল্ট। ওরা যখন আমাকে টাচ করে যাচ্ছে, ওদেরকে আমি মারছি কেন তারা ভালো করে জানে। আর আমার ব্যাপারটা একটুখানি দ্য লাক অলওয়েজ সাপোর্টেড মি, যে আমি যখন ওদেরকে মারি, পাবলিকও আসে, ওকেই বকা দেয়, ওদেরকেই মারে। আশেপাশে দু একবার এরকমও হয়েছে যে পুলিশও ছিল, পুলিশও ওদেরকে ধরে নিয়ে গেছে। সো আমাকে কখনো ওই হ্যারাসমেন্টটা ফেস করতে হয়নি। আই ওয়াজ লাকি দ্যাট ওয়ে। আপনি খুব সাহসী, রাস্তাঘাটে আসলে এইভাবে অনেকেই প্রতিবাদ করতে পারে না। এখন তো আমি রাস্তাতেই নামি না, এখন এই জিনিসগুলো হয় না। এখন যদি আমি মারতে যাই আমাকে মারবে, আমি আই হ্যাভ দ্যাট মানে ইনার কি বলবো, একেবারে বিলিভ যে এখন যদি আমি রাস্তাতে নামি, এখন যদি কোনো মেয়ে মারতে যায়, তাহলে সে না মার খেয়ে ফেরত আসবে না। বিকজ এভরিওয়ান ইজ এগেইনস্ট গার্লস নাওয়াডেজ। সবাই পারলে মেয়েদেরকে মারে, এখন রাস্তাঘাটে পারলে মারে, লঞ্চে মারে,
যেখানে পারে যে যেভাবে পারে হ্যারাস করে। সো আমাদের এখন পজিশনটা আস্তে আস্তে ডিগ্রেড হচ্ছে। আমি এখন বাসা থেকে নামি গাড়িতে উঠি, গাড়ি থেকে নেমে যেখানে যাওয়া সেখানে যাই, আবার সেখান থেকে নেমে গাড়িতে উঠি, সেখান থেকে এসে আবার বাসায় ঢুকে। আমি এখন রাস্তাতে হাঁটি না, আমার এরকম এখন স্কোপই নাই যে আমাকে কেউ টাচ করতে পারবে বা আমাকে আমার কাউকে মারতে হবে, ওই টাইপের চান্সই নাই এখন। বাট ইভেন ইফ ইট হ্যাপেন্স, এখন আমি অনেক কোয়াইট। এখন আমি মানে যদি ওরকম ইয়েও থাকে, আমি ট্রাই করবো কন্ট্রোল করার আমার রাগটাকে, যে আমি আসলে এই রাস্তার এই ক্যাওয়াসে জড়াবো না, বিকজ সিচুয়েশন ইজ ভেরি ডিফারেন্ট অ্যান্ড ডিফিকাল্ট ফর আস গার্লস নাও। আই বিলিভ দ্যাট। তার মানে আপনি বলতে চাচ্ছেন বা এখন যে পরিস্থিতি সেখানে মেয়েরা প্রতিবাদ করলেও পাল্টা আক্রমণের শিকার হতে পারে। অফ কোর্স ইটস হ্যাপেনিং। এই যে লঞ্চের যে কেসটা হয়েছে, লঞ্চের কেসে আসলে কি হয়েছে, উই ডোন্ট নো দ্যাট। আমরা জানতে পেরেছি যে মেয়েরা ভিতরে কি কোনো একটা রুমে ছিল, অ্যান্ড হোয়াট দে ওয়ার ডুইং এটা আমরা জানি না। আমি যতটুকু দেখেছি যে সম্ভবত লঞ্চের কেবিনের ভেতরে ঢুকে মেয়েদেরকে খাটের তল থেকে বের করে নিয়ে আসা হয়েছে, এবং আমি এতটুকুও জানি না। এখন ধরো তুমি আমরা লঞ্চে বেড়াতে গিয়েছে, কেউ যদি হঠাৎ করে আমাদেরকে টেনে বের করে এনে বলে ওই মেয়ে হলো ছিল ভিতরে অনৈতিক কাজ করছিল, বাকি 10টা-20টা যে মানুষ আছে তারাও বের হয়ে এসে একই কথা বলবে, তারাও শাবাশি দিবে, এটা কেউ ভেরিফাই করবে না যে আসলে আমরা ওটা করছিলাম কিনা। ওই ছেলে আমাকে মারছে, বাকিরা সবাই তাকে বাহবা দিচ্ছে, এটাই হচ্ছে এখন। অ্যান্ড মেয়েদের ওখানে কিছু করার নাই। তুমি একটা কথা বলতে চাবো, তোমার মার খাওয়া থেকে আরও বেশি কিছুও হতে পারে এখান থেকে। মেবি দে উইল টেক ইউ সামওয়্যার এলস, দে মাইট ইভেন রেপ ইউ। সো আমাদের সেফটিটা আসলে নাই এখন, বেসিক্যালি নাই। তোমাকে যেভাবে পারবে ফাঁসিয়ে দিতে পারবে। এখন আমি রাস্তায় বেরোবো, একজন কোনো একটা কমেন্ট করবে, খারাপ কমেন্ট করবে, ওই মেয়েকে এখানে দেখছে, এটা করছে, কেউ ভেরিফাই করতে আসবে না। একটা পোস্ট যাবে আমাদের নামে যে আজকে ওকে দেখলাম, সমৃতিকে দেখলাম যে ও হলো বসে বসে খাচ্ছে, বা নাজমিকে দেখলাম বসে বসে খাচ্ছে, এই পোস্টটাই সবাই ভাইরাল করে দিবে। বাট অ্যাকচুয়ালি কেউ ভেরিফাই করতে আসবে না যে আসলে কেউ আমাদেরকে দেখেছে কিনা, বা আসলেই কি আমরা এটা করেছি কিনা। কেউ একজন পোস্ট দিয়েছে, ওই পোস্ট নিয়ে সবাই মাতামাতি করবে, এটা কখনো কোনো ভেরিফিকেশন আর হয় না। আমি যদি মানে চিল্লাই ফাটাইও বলি যে না আমি এটা করিনি, কেউ ওটা শুনবে না, বিকজ দে গট আ টপিক, যে আমাকে ডিগ্রেড করার একটা টপিক পেয়ে গেছে, একটা মেয়েকে গালি দেওয়ার টপিক পেয়েছে, অ্যান্ড দে আর হ্যাপি অ্যাবাউট ইট, যে আমি এখন পাইছি, আমার গালি দিতে হবে, করছে কি করছে না ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট নিড টু ভেরিফাই, আমার গালি দেওয়া দরকার, গালি দিয়ে যাবো। এই ধরনের কাজগুলো কি আসলে ছেলেদের পক্ষ থেকেই হচ্ছে নাকি মেয়েদের পক্ষ থেকেও হচ্ছে? দেখো, আমি ছোটোবেলা থেকে যেটা বললাম যে আমি অনেক বুলির শিকার হয়েছি ছোটোবেলা থেকে। আমার দার্জিলিংয়ে থেকে আমাকে মেয়েরা অনেক বুলি করেছে, অনেকভাবে করে। ইভেন দে নেম মি বয়ফ্রেন্ড স্টিলার। ওদের মনে হইতো যে ওদের বয়ফ্রেন্ডের দিকে তাকালে পরে ওরা আমার হয়ে যাবে। হ্যাঁ, আই ডোন্ট নো ওয়াই দে হ্যাড দ্যাট ফিলিং, বাট আমি অ্যাকচুয়ালি আই ওয়াজ নট ইন্টারেস্টেড ইন এনি অফ দেম। আমি জানতামও না কার বয়ফ্রেন্ডকে। দে অলওয়েজ ইউজ টু হ্যাভ আ ফাইট অ্যাবাউট মি। তো এই জিনিসগুলো হয়ে আসছে, আমার ইউনিভার্সিটি লাইফেও হয়েছে, ও লেভেলস যখন করতাম তখনও হয়েছে। আমি এটা ছোটোবেলা থেকে বিলিভ করি যে এই যে বলে না যে মেয়েদের ভিতর হিংসা বেশি বা কিছু একটা, এন্টায়ারলি এটা রং না। বাট অ্যাট দ্য সেম টাইম সব মেয়েরাও এক না, অনেক মেয়েদের থিঙ্কিং ডিফারেন্ট, অনেক মেয়েদের মেন্টালিটি ডিফারেন্ট। আবার অ্যাট দ্য সেম টাইম মেয়েরাই মেয়েদের সবচাইতে বড় শত্রু। কারণ বাইরে যখন হাঁটতে থাকবা তুমি দেখবা যে অনেক মহিলারা আছে যারা তোমাকে নিয়ে ব্যাড কমেন্ট করছে, অনেক মেয়েরা আছে যারা তোমাকে নিয়ে তুমি কিভাবে করে চলছো সেটা নিয়ে ব্যাড কমেন্টস করছে। ইভেন রিসেন্টলি আমরা কিছু পোস্টে দেখতে পাই যে আমাকে যখন কোনো ছেলেরা ব্যাশিং করছে কমেন্টসে বা গালি দিচ্ছে, অনেক, আমাকে না, আমার সাথে এটা কম হয়েছে এখন হতে দেখি, বাট অনেক জায়গায় মেয়েরা এসেই দেখা গেল যে মেয়েদেরকে আরও বেশি ছোট করে বলে, ছেলেরা আরও বেশি চান্স পায় যে ওই মেয়েদেরকে আরও বাহবা দেয়। ওই যে একটা মেয়ে আসছে না রিসেন্টলি, একটা কি ভাইরাল হয়েছে, টিপ পরা মেয়ে টিপ দিলেই হ্যাপি হয়ে যায়, যে টিপের পাতা পেয়ে যে হ্যাপি হয়ে যায়, শাশুড়িকে সে শাশুড়ির সাথে রিলেশনে যেতে চায়। সো এই মেয়ে টাইপেরগুলোই বেসিক্যালি, যে ওরা হইলো পক্ষটা ছেলেদের দিকে রাখে জাস্ট টু গেইন দ্য অ্যাটেনশন, যে তারা চাচ্ছে যে ছেলেরা তাদেরকে বেশি দেখুক, বেশি চাক। বাট আই থিঙ্ক দে আর হিপোক্রেটস ডিপ ইনসাইড। ওরাও এটাই চায় আমাদের মতোই লাইফস্টাইল লিড করতে, ওরাও চাচ্ছে আমাদের, বাট ওরা করতে পারছে না, কোনো একটা জায়গায় আটকায় আছে, কোনো একটা বাধাতে আছে, যার কারণে ওরা আমাদেরকে গালি দিয়ে যাচ্ছে, বিকজ ওরা করতে পারছে না,
ওরা চায় লাইফে একটু ফ্রিডম, ওরা চায় আমাদের মতো একটু কাজ করতে, বাট কোনো জায়গায় হয়তো ফ্যামিলিগতভাবে বা ওদের বয়ফ্রেন্ড হয়তো করতে দেয় না, কোনো জায়গায় আই থিঙ্ক ওরা আটকে আছে, যার কারণে ওরা আমাদের পিছে লেগে থাকে। ইভেন ইন কেস অফ গাইজ আই থিঙ্ক ইটস দ্য সেম থিং। আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছি যে এই যে কথাটা বললেন যে এখন তো সোশ্যাল মিডিয়াতে এই ডায়লগগুলো খুব দেখা যাচ্ছে, যে আপনি নিজেও স্ট্যাটাস দিয়েছেন যে টিপ পড়ার দলের যুগে আমি নেই, আমি হয়তো বা এই যুগে। অফকোর্স। কেন? মানে আমি টিপের পাতাতে খুশি হই না শুধু, আমি টিপের পাতা না, আমাকে পুরো টিপের একটা বক্স দিয়েছে, যেটা যদি আমি তোমাকেও দিয়ে দেই অর্ধেক, তোমারও পুরো লাইফ পার হয়ে যাবে। বাট হোয়াট এম আই গোনা ডু উইথ টিপের পাতা? সেটা আই ক্যান বাই ফর মাই সেলফ। আমি এত কাজ করছি, আমি এত স্ট্রাগল করছি, তো যখন আমি একটা ছেলের সাথে রিলেশনে যাব, তখন আমার মাই গাই ইফ হি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু গিভ মি সামথিং মোর দ্যান আ টিপের পাতা, তাহলে আইল বি হ্যাপিয়ার। আমাকে যদি টিপের পাতার বদলে একটা গোল্ড রিং এনে দেয় বা একটা ড্রেস কিনে দেয়, তাহলে আইল বি হ্যাপিয়ার। আমাকে যদি ডায়মন্ড এনে দেয়, তাহলে আইল বি মোর হ্যাপিয়ার। আমাকে যদি একটা গাড়ি গিফট করে, তাহলে আইল বি দ্য হ্যাপিয়েস্ট। সো আমি, মানুষের চাওয়া সবসময় বাড়তে থাকে, বাট এই যে অ্যাটেনশন সিকিংয়ের ব্যাপারটা, যে আমি যে আই এম নট আ হিপোক্রিট, যে আমি জাস্ট অ্যাটেনশন পাওয়ার জন্য বলবো আমার এটা দরকার নাই, আমি টিপের পাতাতে খুশি, ওই জিনিসগুলা আই ডোন্ট থিঙ্ক এটা কোনো মেয়ে, ইভেন ও করবে না। এই যে মেয়েটা বলছে যে আমি সারাদিন পর বাসায় আসার পর শাশুড়ির সাথে গল্প করব, তার হাত পা টিপে দিব বা কিছু করব, অ্যাকচুয়ালি শি অলসো ওয়ান্ট ডু দ্যাট। ও বিয়ে করলে দেখো কয়েকদিন পর ও ডিভোর্স হয়ে যায়। কেন হবে এটা বলি, ওর আরেকটা ইন্টারভিউতেও বলছে যে ও এমন কোনো ছেলের সাথে বিয়েই করবে না যে ওর ক্যারিয়ারে বাধা দিবে। তো ও যদি ক্যারিয়ারেই থাকে, ও যদি ওর জব নিয়ে এত ফোকাস থাকে, ক্যারিয়ার নিয়ে ফোকাস থাকে, তাহলে ও বাসার কাজ করবে কখন? শাশুড়িকে টাইম দেবে কখন? আবার বাসায় এসে রান্নাবান্না করবে কখন? সো এই যে অ্যাটেনশন সিকিংয়ের যে ব্যাপারটা এই ভাইরাল হওয়ার যুগে, আই থিঙ্ক ইটস স্টুপিড অ্যান্ড কোনোভাবে আমি এটার সাথে নাই। অ্যান্ড আই এম নট আ হিপোক্রেট, আমি হিপোক্রিটস পছন্দও করি না। আচ্ছা, I want what I want. ওয়াও। আচ্ছা, সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, আপনি হয়তো দেখে থাকবেন, যে একজন সম্ভবত পুলিশ কর্মকর্তা অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কোনো একটা পদে তিনি আছেন, তিনি আসলে যেটা বলা হয় যে নিজের জীবন নিজে নিয়ে নিয়েছেন, এবং পরবর্তীতে যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে তার মা এবং ওয়াইফের মধ্যে একটা ক্ল্যাশ ছিল, মানে ছেলেকে নিয়ে, এবং এ কারণেই আসলে তিনি তার নিজের জীবনটাকে শেষ করে দিয়েছেন। এক্ষেত্রে মানে মেয়েটা বা বউ এক ধরনের কথা বলছে, মা এক ধরনের কথা বলছে, এবং সবাই বলছে যে টিপের পাতা যিনি নিয়ে কাজ করছেন তাকে ওই ধরনের শাশুড়ি যদি দেওয়া হয়। তো এই ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, আমি স্ট্যাটাসটা দেখেছি এন্ড আই অ্যাকচুয়ালি আমি এটা নামটাও জানি না ঠিক মতো। সামনে আসে মাঝে মাঝে দেখি, সম্ভবত ওনার না মেয়েটার নাম বলছে, যে মেয়েটা টিপ পেলে খুশি হয়, ওর নামটা আমার খুব ভালোভাবে জানা নাই। পলাশা অ্যাকচুয়ালি, না আমরা নাম উল্লেখ না করি। হ্যাঁ, শাশুড়ি আর বউয়ের ভিতর আম আনম্যারিড, আমি ওই ব্যাপারগুলো খুব ভালো করে এখনো এক্সপিরিয়েন্স করিনি বা বুঝিও না যে আসলে কতটুকু সংসারের ব্যাপারটা হতে পারে। বাট যেটা আমি দেখে আসছি, শুনে আসছি, যে শাশুড়ি হ্যাজ হার সাইড অফ ফল্ট, অ্যান্ড মেয়েটার ব্যাপারে শুনে আসছি যে আগে যেগুলো শাশুড়ি বলছিল যে মেয়েটাও লোভী ছিল। তো আমরা আসলে কারো ইন্টারনাল লাইফে কি চলছে এটা কখনোই জানি না। আমিও তাদের মানে বাসায় কি ঘটেছে এটা জানি না, যেটুকু শুনতে পেরেছি সেটুকুতে বোঝা যাচ্ছে যে শাশুড়ি ছেলেকে নিয়ে অনেক বেশি পজিটিভ ছিল, আর ছেলেটাও মামাস বয় ছিল। মামাস বয়ের সাথে কখনোই একটা মেয়ের বিয়ে করা উচিত না। ইভেন আই হ্যাড আ গাই ইন মাই লাইফ হু ওয়াজ আ মামাস বয়, আমার অনেক সাফার করতে হয়েছে এটার জন্য, ব্যাড এক্সপিরিয়েন্স। তো আমি জানি যে একটা মেয়ের জন্য একটা মামাস বয়ের সাথে রিলেশনশিপে গেলে বা বিয়ে করলে পরে তাকে কতটুকু সাফার করতে হইতে পারে, কিছুটা হলে পরে আমি এটা বুঝি। পুরাটা বুঝবো না বিকজ আমি ওই জায়গাটায় ছিলাম না, বাট যতটুকু আমি বুঝি দে ডোন্ট সাপোর্ট ইউ। শিপে ছিলেন তো তখন আপনার মানে কি কি প্রবলেম হয় এই মামাস বয়ের সাথে রিলেশনশিপ, বা যদি দে উইল নেভার ফাইট ফর ইউ, দে উইল নেভার স্ট্যান্ড ফর ইউ। তুমি যতই রাইট হও, সে যতই দেখুক যে তোমার উপর দিয়ে অত্যাচার যাচ্ছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওর মা যেটা বলবে সেটাই রাইট। ওর মা যেভাবে বলবে সেভাবেই তোমাকে চলতে হবে, ওর মায়ের উপর সে কথা বলতে পারবে না। আচ্ছা, সো এই জিনিসগুলো আসলে দূর থেকে শুনতে হয়তো মনে হয় যে হ্যাঁ ঠিকই তো আছে, ছেলেটা তো মায়ের কথাই শুনবে, বাট যেই মেয়েটা ওই জায়গাটায় আছে শুধুমাত্র সেই বুঝে যে আসলে তার উপর দিয়ে এটা কি যায়।
হ্যাঁ, বিকজ তুমি যখন একটা রিলেশনশিপে থাকবা বা বিয়ে করে যখন কারো ঘরে যাবা, তোমার সবচাইতে আপন মানুষ কিন্তু হবে তোমার হাজব্যান্ড। তোমার বিগেস্ট সাপোর্ট সিস্টেম কিন্তু শুধু ওই ঘরে না, তোমার লাইফের সাপোর্ট সিস্টেমটা হলো ওই ছেলেটাই। ওই ছেলেটা থেকে যদি তুমি সাপোর্ট না পাও, দেন ইউর লাইফ ইজ গন, ইটস ব্রোকেন, ইটস ডিস্ট্রয়েড। কী থাকলো তোমার লাইফে? তো ওই মেয়েটার সাথেও হতে পারে এরকম কিছু হয়েছে। আচ্ছা, কিন্তু হয় কি যে তারপরেও অনেক নারী থাকে যে স্বামীর যত সমস্যাই হোক না কেন মেনে নিয়ে খুব অল্পতেই খুশি হয়ে যাওয়া, এমন নারীও তো আছে মনে হয় বাংলাদেশে। না, এই মেয়েটাও তো ওরকমই নারী ছিল যে স্বামীর অনেক সমস্যা হলে পরেও মেনে নিয়ে থাকে। তো মেয়েরা তো স্যাক্রিফাইসিং বাই হার্ট, বাই নেচার অ্যাকচুয়ালি। ছোটবেলা থেকে আমাদেরকে বানানোই হয়েছে এভাবে যে আমাদেরকে স্যাক্রিফাইস করে করে যেতে হবে, শেখানোও হয়েছে ছোটবেলা থেকে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে মা, মেনে নেয়। বেশিরভাগ সংসারে যেগুলো দেখা যায়, হাজব্যান্ডরা মারলে পরেও বাবার বাসায় এসে বিচার দিলে পরে বলে থাক যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি যাও, আর হবে না, হ্যাঁ আমরা বলে দিব বা কিছু, বাট বাবার বাসায় ফেরত নেয় না কখনো। সো খুব কম ফ্যামিলি আছে যে যারা সাপোর্ট দেয় বেসিক্যালি। তো এই জিনিসটা তো হয়ে আসে, তো মেয়েটার তো মানা ছাড়া উপায় নাই। বিকজ এখন না হয় আমরা একটু স্ট্যাবলিশ হচ্ছি, আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়াচ্ছি, বাট একটা টাইম পর্যন্ত তো আমাদের মাদের যুগে যদি যাই আমরা, বা আরেকটু আগের যুগে যদি যাই, আমাদের থেকে মানে লাস্ট জেনারেশন যেটা ছিল, এত তো স্বাবলম্বী আমরা ছিলাম না মেয়েরা। একদমই আমি আপনার কথার সাথে একমত। তবে একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে যে আমরা পোশাক নিয়ে অনেক কথা বললাম, যে এখন আপনি বললেন নারীরা সেফ না, তারপরে একটা বিষয় থাকে আমাদের পোশাকের স্বাধীনতা। আপনার কাছে পোশাকের স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে যেটা বোঝায় সেটাই আমার স্বাধীনতা, যে আমি যেভাবে চলতে চাই, যেটাতে কমফোর্টেবল সেভাবে যেন আমি চলতে পারি, আমাকে ওই স্বাধীনতাটা দেয়া। কিন্তু এখন দেখা যায় যে নর্মাল ওয়েস্টার্ন পরলেও, তুমি যে বোরখা ছাড়া থাকো, নর্মাল ওয়েস্টার্ন পরলেও মানুষ বলে যে তুমি হাফ নেকেড হয়ে ঘুরছো, বা কমেন্টে লিখে মানে ট্যাগ লাগায় দেয়, বা এই যে বলে দেয় যে মানে অ্যাকচুয়াল তাহলে ওই নেকেডটা কি? যদি অ্যাকচুয়াল মানে নর্মাল তুমি টি শার্ট আর জিন্স পরে যদি ওটাকে মানুষ নেকেড হিসেবে ধরে, তাহলে অ্যাকচুয়াল নেকেডটা কি? তো আই থিঙ্ক মানুষের মেন্টালিটি অনেক বেশি ডিগ্রেড করেছে এখন এসে এই জিনিসগুলো আরও বাড়ছে। একটা টাইম পর্যন্ত ছিল, বাট এত বেশি ছিল না। এখন মানুষ অনেক বেশি এটা নিয়ে বলা শুরু করছে, অনেক বেশি পিছে লাগা শুরু করেছে। বাট একটা জিনিস ঠিক, যে আমরা যতই স্বাধীনতা আপনি শেষ করেন, আমরা যতই স্বাধীনতা খুঁজি, কিছু জায়গা তো আমাদেরকে মেনটেন করতে হয়। যেরকম এখন আমি প্রোগ্রামে আসছি, আই ক্যান ওয়্যার সামথিং লাইক দিস, যেটা আমার মনে হয়। বাট আমি যদি কোনো ফ্যামিলি প্রোগ্রামে যাই, তাহলে আমি সালোয়ার কামিজ পরে যাব, আমি ওই ড্রেস কোডটা আমি ফলো করব। বা আমি যদি কোনো মিলাদে যাই, তাহলে আমি আরেকটু ভালো করে যাব। আমি যদি শ্যুটে যাই, আমার কোনো শ্যুট থাকে, তাহলে আমার শ্যুটে যে ড্রেস কোড থাকবে সেটা আমি পরে যাব। কিন্তু রাস্তাঘাটে আমি শর্ট স্কার্ট পরে ঘুরলে পরে সেটা মানুষ আমাকে হ্যারাস করবে। কিছু জায়গায় যদি আমরা ড্রেস কোডটা আমাদের সেফটির জন্য ম্যানেজ করতে পারি, তাহলে আমাদের জন্য বেটার। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে তারপরও এটা আসলে কারো বলার রাইট রাখে না। আচ্ছা, অনেক গুরুগম্ভীর কথা বললাম, এখন একটু মজাদার কথায় আসি, ঠিক আছে? সেলিব্রিটি ক্রিকেট ট্রফিতে আপনি খেলছেন? ইয়েস। আচ্ছা, তো কত রান করলেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত রান? আমি ব্যাটিং এ চান্সই পাই নাই। আচ্ছা, খালি বোলিং করলেন? না, বোলিংও পাই না। মানে আমার টিমে অ্যাকচুয়ালি আমার টিমে বেসিক্যালি মেয়েরা যারা ছিল তারা অনেক ভালো খেলতো। হ্যাঁ, আমি বোলিং এত পারি না। আমি বোলিং করতে গেলে পরে আমার 2, 3, 4 ড্রপ খাইতে তারপর উইকেটে পৌঁছায়। তো মানুষ বেসিক্যালি মেয়েরা চাইলে পরে ওটাতে ব্যাট করতে পারবে না, সুইপ করতে হবে, ঝাড়ু দিয়ে আমার বলটা সরাতে হবে, এরকম একটা অবস্থা। সো হয় না, বাট আই ওয়াজ গুড ইন ব্যাটিং। আমার ব্যাটিংয়ে থাকার কথা ছিল, কিন্তু আমাদের মাত্র 2 ওভার দেওয়া হয়েছিল। তো ফার্স্ট যে ওপেনিং মানে ব্যাটার্সরা ছিল, ওপেনিং ব্যাটার্সরা আউট না হলে তো আমি আর নামতে পারবো না। এই জন্য ওরা আউট হয়নি, আমি নামতেও পারিনি। আর বোলিংও করতে পারে নাই? বোলিং তো আমি পারি না। তাহলে কি ফিল্ডিং করছেন? ফিল্ডিং। আচ্ছা আচ্ছা, যাক। তো কোন দলে আছেন? সেই দলে কে কে আছে সেলিব্রিটিরা? স্বপ্নধারা স্পার্টানসে আছি আমি। সেলিম ভাই হলো এটার আমাদের মেন্টর। আমাদের জয় চৌধুরী ভাইয়া আছেন নায়ক ওখানে। আরও অনেক সেলিব্রিটিস আছেন আমাদের দীপা খন্দকার আপু আছেন, শান্তা হোস যিনি উনি আছেন,
কর্নিয়া আছে, তারপরে হইলো মনিকা আপু, তারপরে হলো নাবিলা আপু আছে, অনেকে আছে। হ্যাঁ, মেয়েদের কথা বলা, ছেলেদের ভিতর আরো অনেক আছে। সো এতগুলো নাম হঠাৎ করে আমার মনে আসলে যাবে না। সেখানকার কোনো মজার অভিজ্ঞতা আছে? সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স, এটাকে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। হ্যাঁ, আচ্ছা, আমি ভেবেছিলাম সেলিব্রিটি ক্রিকেট লিগ, এটা আমার এটা আগের বার ছিল, এটা আগের বার ছিল সেলিব্রিটি ক্রিকেট ট্রফি ভেবেছিলাম, এখন সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি। তাহলে এটা আমার জানার ভুল ছিল, চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো ওখানের মজার কোনো অভিজ্ঞতা, ধরেন ফিল্ডিং করতে গিয়ে মজা তো এটাই। হ্যাঁ, প্র্যাকটিসের সময় অনেকবার এরকম হয়েছে। ইভেন ক্যাচ, আমি তো বল দেখলে অনেক ভয় পাই। অ্যাকচুয়ালি আমি কখনো ক্রিকেট খেলি না আমার লাইফে, টু বি অনেস্ট। ছোটোবেলায় খেলেছি প্লাস্টিকের ব্যাট দিয়ে, যে বল আসলে পরে আমি এত ভয় পেতাম যে ব্যাট সহ আমি উড়াই দিতাম, মানে বলের সাথে ব্যাটও উড়ে যেত আর কি, এই টাইপের প্লেয়ার ছিলাম আমি। তো হঠাৎ যখন এখানে কল আসলো, ইট ওয়াজ এক্সাইটিং, বিকজ আমার মনে হচ্ছে যে আমরা যখন শ্যুট করি তখন তো একজন দুজনের বেশি দেখা হয় না, বাট এই জায়গাটা থাকা মানে অনেকের সাথে আমার দেখা সাক্ষাৎ হবে, অনেকের সাথে একটা ইটস লাইক গেট টুগেদার, পিকনিক। আমাদের প্র্যাকটিস টাইমটাও একটা মজার টাইম থাকে। তো ওই জায়গাগুলো যখন খেলতে যাই, প্রথমে কষ্ট হয়েছিল, বল যখন ক্যাচ ধরতে যাই আমার হাতে লেগেছিল, হাত লাল হয়ে গেছিল। ব্যাটও ধরতে গেলে ব্যাটগুলো অনেক ভারী ছিল। এরকম পাপ্পাকা পারি যখন ক্যাচ ধরবে হাতটা লাল হয়ে যাবে, লাল হয়ে গেছে আমার অলরেডি, লাল হয়ে গেছিল আমার হাত। ইভেন ক্রিকেট ব্যাটটা যেটা ছিল সেটা অনেক হেভি ছিল, তো ওটা যখন মারছিলাম তখন আমার হাত লাল হয়ে গেছিল। সুইট, আপনি এত কিউট করে ব্যাট ধরতেন, মাই গড। আমি দেখেছি কিউট করে ব্যাটটা ধরেছেন, মনে হচ্ছে যে মেকআপ কোনো আইটেম ধরছেন। তো আপনি কয়টা ব্যাটে বল মারছেন? ব্যাটে বল মারার তো সুযোগই হয় নাই না, আমি প্র্যাকটিস টাইমে অনেক কটা ছক্কা মেরেছি। ছক্কা মেরে দিছেন? কার বলে? আমাদের টিম মেটস, তারপর ওই যে আমার কোচ যারা ছিলেন ওনাদের। গিয়াসউদ্দিন সেলিম ভাইয়ের বলে আপনি ছক্কা মারতে পারছেন? গিয়াসউদ্দিন সেলিম ভাই আমাকে মনে হয় না বল করেছে, একবার করেছিলেন, ছক্কা মারিনি, বাট 4 মেরেছিলাম। 4 মেরেছেন সেলিম ভাইয়ের বলে? ও মাই গড। একবার প্র্যাকটিস টাইমে, মেবি একবার দুবার। কয়টা আপলোড দিলেন রিলস? আমি মেবি একটা থেকে দুইটা, বাট নিউজ অনেক হয়েছে, 200-300টার উপর মেবি আমার ক্লিপস আপলোড হয়েছে। তাই তো দেখছি, যেখানে তাকাই দেখি যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমি জান্নাত শুধু বল মারছে, ব্যাট করছে আর উত্তাপ ছড়াচ্ছে। আচ্ছা, যাই হোক, উত্তাপ তো ছিল, খেলার থেকে বেশি ওইটাই ছড়াইছে। তাই মানে হ্যাঁ, আমি যখন প্র্যাকটিস করছি ওই জায়গাগুলোই ওনারা রিলস বানায়, আর প্র্যাকটিসেরও টাইম পায় না, এমনভাবে রিপোর্টার্সরা এসে অ্যাট্রাক্ট করছে, মানে 2 মিনিট বললে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যাচ্ছিল। সো হ্যাঁ, ওইটা থেকে আমার আসলে এই জিনিসটাই বেশি হয়েছে। এই যে খেলাধুলা করলেন, হাত পা ব্যথা হয়ে যায় না? অনেক, আমার এখনো, আমি তো এসেই বললাম এখন বলবো না, বাট আমি তো বলছি তোমাকে, মানে আমার বোন বসে রয়েছে, ও গা ব্যথায় উঠতে পারে নাই আজকে। আরে, উনিও খেলেছে? হ্যাঁ, she is the man of the woman of the match, আর সব মেয়েদের ট্রফি ওর গ্রুপে নিয়ে গেছে। বাহ, চমৎকার চমৎকার। তাহলে এই ধরনের মজার অভিজ্ঞতা আপনি কাটাচ্ছেন এখন পর্যন্ত, তো শেষ হয়নি। ফাইনাল ম্যাচ কবে? ফাইনাল ম্যাচ আজকে। আপনি খেলছেন না? যে হ্যাঁ, আমি যাবো, খেলছি না। না, খেলছেন না কেন? আমার টিম হেরে গেছে। হেরে গেছে? আরে থাক, কষ্ট ও না, আমার টিম ফাইনালসে গেছে, আমাদের মেয়েদের টিম হেরে গিয়েছিল। তো এইবার হলো লেটস সি, মাঠে যাওয়ার পর আসলে আমাদের আগে থেকে এগুলা বলা হয় না যে কে কখন নামবো, এটা পরে ডিসাইড করা হয়। বাট আজকে আসলে আমি চাচ্ছি ম্যাচটা উপভোগ করতে, আজকে না খেলতে, খেলার থেকে বেশি আর কি দেখে চিয়ার আপ করে আমার মজা লাগে। আমার একটা প্রশ্ন, আপনি এত সুন্দরী একটা নারী যখন যে খেলতেছেন, এই যে কাদা বালি লাগছে কি? মাঠে তো কাদা বালি নাই না। আচ্ছা, যাই হোক, মানে রোদ আছে, রোদ অনেক কালো হয়ে গেছে আমরা অলরেডি। আপনি কালো হয়ে গেছেন অনেক? কই, কোথা দিয়ে কই কালো হয়েছে? ফেস পুড়ে গেছে, প্র্যাকটিসের সময় তো আমরা অনেক রোদে ছিলাম। আপনি হাত পুড়ে গেছে। আচ্ছা, হাত পুড়ে গেছে? কই, কিভাবে দেখাবো? আগে আসলে পরে তাহলে ডিফারেন্সটা দেখতে পারতাম, মানে প্র্যাকটিসের আগে আসলে। আপনি যদি কালো হন তাহলে আমার আর কোনো সংজ্ঞাই দিলাম না, ঠিক আছে? সুইট, ইউ আর লাইক আচ্ছা, সুইট চকলেট কুচো কুচো। ওকে, আচ্ছা ঠিক আছে। একটু জানতে চাচ্ছি, এই যে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে ইনভাইটেশন পাওয়ার জন্য, কারণ অনেকেই দেখি বলতে শুনি যে আসলে যাদেরকে আমরা চিনছি না তারাও সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে, তারা মানে কোনখানকার সেলিব্রিটি, এই ধরনের অনেক কথা উঠে আসছে। ইনভাইটেশন পাওয়ার জন্য কি যোগ্যতা লাগে কোনো, বা কোনো কাজ বা এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কিনা?
না এখানে বেসিক্যালি সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি বলতে গেলে যে ইফ ইউ আর রিলেটেড টু মিডিয়া দ্যাটস হোয়াট আই নো, যে এখানে যাওয়ার পরেও অনেকে অনেকভাবে করে কমপ্লেন করেছে যে ফার্স্ট সারির নায়িকাগুলো যেগুলো আছে বা আমার টাইপের যারা খারাপ প্লেয়ার্সগুলো আছে। আপনি খারাপ প্লেয়ার? আমি খারাপ প্লেয়ার, আই এম ভেরি ব্যাড উইথ ইট, ইটস ট্রু। সো আমি আসলে একটুখানি এত ভালো প্লেয়ার না ওদের তুলনা, অনেকের তুলনা। পাক্কা পারি প্লেয়ার, পাপা কাপড়ের প্লেয়ার। হ্যাঁ আমি একটুখানি আহ্লাদি টাইপের, অলওয়েজ আমি একটু আরাম প্রিয়, একটুখানি এরকমই। আমি ক্যাচ ধরবো না, আমার গায়ে গরম লাগবে না। আমি আই হ্যাভ ট্রাইড, এইগুলো বলা যাবে না। আমি যেভাবে করে প্র্যাকটিস করছি লাস্ট টাইম, একেবারে কেউ দেখে বলতো না যে আমি শুধু আমার এই হাত আমি নাড়াতে পারছিলাম না, আমি বোলিংও প্র্যাকটিস করছি। আর দুই একটা বল অ্যাকচুয়ালি আমার ড্রপ খেয়ে গেছে, মানে এমন না যে অনেকগুলো ড্রপ খাইছে, একটা ড্রপ খাইছে মাত্র। তো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আর আমি খুব ভালো করে প্র্যাকটিস করেছি। তো বেসিক্যালি যারা মিডিয়া রিলেটেড তাদেরকে নিয়ে এই খেলাগুলো হচ্ছে, যারা একটু কমন ফেস, যারা পরিচিত আছে তাদের কাছে কলস আসছে। আমাকেও একজন অ্যাক্টর কল করেছিলেন, তারপরে আমিও সাজেস্ট করেছি কিছু মানুষকে। তো এভাবে করে বেসিক্যালি যাদেরকে চিনে, যেভাবে করে যারা টিমে রাখতে চাচ্ছে, তারপর ওখানে যে প্র্যাকটিস হয় ওখান থেকে অনেকে আউটও হয়ে যায়। কেউ যদি ভালো খেলতে না পারে তাদেরকে আবার রাখছেও না টিমে। তো এরকম অনেক হয়েছে। সবাই আমরা কিন্তু এটা একটা এন্টারটেইনমেন্ট গেম, হ্যাঁ, এখানে কিন্তু কেউ প্রফেশনালি খেলতে আসেনি। সো এই জায়গাটা আমরা ফান করতে এসেছি, আমাদের জন্য ইট ওয়াজ আ ফান গেম। তো আমাদের থেকে যদি এক্সপেক্ট করে যে আমরা খুব প্রফেশনালি খেলবো, তাহলে আসলে এই গেমটা কেউ এনজয় করবে না। আপনারা তো আসলে প্রফেশনালি মিডিয়াতে কাজ করছেন, তার মানে ওরকম কোনো ক্রাইটেরিয়া হয় না, মানে সেলিব্রিটি যে অ্যাক্টিং এই থাকতে হবে বা মডেলিং এ থাকতে হবে, ন্যূনতম নোন ফেস তো হতে হবে। নোন ফেস, ইয়েস, নোন ফেস গুলো নিতে হচ্ছে। বাট এখন কে নোন না, মানে এখন এত বেশি মডেলস, ইনফ্লুয়েন্সার্স, অ্যাক্টরস, কয়েকজনকে মানুষ চেনে। আমি ওখানে যাওয়ার পরে বেসিক্যালি অনেকজনকে চিনতে পেরেছি যে এর আগে থেকে কাজ করে আসছে, বাট আই ডিড নট নো देयर ফেসেস। আচ্ছা, আমাকেও অনেকে চেনা নাই। আপনি আমাকে একটু মজার কিছু কোশ্চেনের উত্তর দেন, ঠিক আছে? পাপাকা পারি যখন খেলছে, আচ্ছা পারি বলবো না, ওই পাপাকে পারি, জাস্ট পারি ইজ ফাইন ফর মি, কল মি পারি, নট পারি মানি, বাট পারি ইজ ওকে। পারি যখন ক্রিকেট খেলে, আচ্ছা আপনি কি ক্রিকেট খেলতে বেশি ভালোবাসেন নাকি আপনি মেকআপ করতে বেশি ভালোবাসেন? আমি মেকআপ করতে একদমই ভালোবাসি না। আই হেট ডুইং মেকআপ, অনেস্টলি আমার ভালোই লাগে না। হ্যাঁ, অ্যান্ড আমি খুব মানে কষ্ট করি। ইনফ্যাক্ট আমি যখন শ্যুট করি মেকআপ ম্যানদের থেকে মেকআপও নেই না, আমি খুবই লাইট মেকআপ করি, দেখে মনে হয় অনেক মেকআপ করা আছে, বাট অ্যাকচুয়ালি আমি জাস্ট চোখের নিচে ডার্ক সার্কেল ঢাকি, চোখ সাজাই, ঠোঁট সাজাই, ব্লাশন দেই, দ্যাটস ইট। মানে মুখে ফাউন্ডেশন না, আমার ফাউন্ডেশন নাই। কি বলেন, এখানে কোনো মেকআপ নাই? বেবি এখানে নাই কোনো মেকআপ। ঘষা দিব? জাস্ট হ্যাঁ, ইউ ক্যান কাম। আপনি একটু দেন তো ঘষা। এই যে ঘষা দিলাম, হাত দেখি, হাতও তো সাদা, বুঝতেই পারছেন। না, আমি চোখের নিচে আমি বিবি ক্রিম লাগাই। আচ্ছা আচ্ছা, বিবি ক্রিমটা দিয়ে উপরে একটুখানি পাউডার লাগাই দেই, যাতে ওই যে ক্রিমটা পরে না সরে যায় বা কিছু। সো লাকি যে আপনি দেখতেই সুন্দর। আচ্ছা, যেহেতু ক্রিকেট খেলছেন, বলেন তো এক ওভারে কয়টা বল? আমার 6টা। Oh come on, I know this. আচ্ছা বলেন তো টি20 কত ওভারে খেলা হয়? 20. Oh my god. ওকে, আচ্ছা বলেন তো এলবিডব্লিউ মানে কি? পায়ে লাগলে। সবই তো জানেন। I know it. ও আচ্ছা, একটা জিনিস খেলছি, I should have knowledge about it. আচ্ছা বলেন তো বাংলাদেশের একজন বেস্ট ক্রিকেটারের নাম? সাকিব আল হাসান। আচ্ছা, আর 10 জন ক্রিকেটের নাম বলেন দেখি। 10 জন এখন আমি মনে করতে পারবো না, বাট আমি কয়েকজন যতগুলো মনে পড়ে বলতে থাকি। সাকিব আল হাসান, মাশরাফি, মুশফিক, তামিম, সাব্বির, রুবেল, নাসির, কি বলে, তাসকিন, তারপরে হলো মুস্তাফিজ। 9 জন তো হলোই, আর কার নাম বাদ দিয়েছি এটাই তো মনে পড়ছে না। আচ্ছা বলেন তো ক্রিশ্চিয়ানো রোনালদো কোন দেশের প্লেয়ার? ও, উনি সব জানে, বাহ, আপনি তো অনেক ট্যালেন্টেড বটে। পাপাকা পারি শুধু না, নট পাপাকা পারি, জাস্ট পারি। আচ্ছা, মানুষ বলে যে আপনি নাকি মুখে মার্বেল নিয়ে কথা বলেন। কোন মানুষ বলছে? জীবনেও শুনি নাই আমি এরকম কমেন্ট। এখন নাকি মার্বেল দিয়ে তারপর কথা বলেন।
না না কাম অন এই টাইপের যে এখন যে কথাটা বললাম এটা আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ডুইং ইন ইয়োর শো আচ্ছা বাট আমাকে কখনো আমি এই কমেন্ট শুনি না মানে এত ধরনের কমেন্ট আসে বাট মার্বেল কমেন্ট কখনো পাই নাই আচ্ছা আপনাকে নিয়ে করা হয় এমন 3টি বাজে কমেন্টস শুনতে চাই যেটা সচরাচর আপনার চোখে পড়ে কিছু তো আমি বলতে পারবো না ওগুলা তো এক্সট্রিমলি বাজে কিছু যেগুলা চাকর হইতে চায় কি চাকর হইতে চায় এগুলো কার? কমেন্ট অনেক আপনার? আছে হ্যাঁ আমার চাকর হইতে চায় পা চায় কি কেন আই ডোন্ট নো আমার এগুলো অনেক কমেন্টস আসে আমার ইনবক্স ভর্তি ফুড ফেটিশ আর এই যে ফেমডাম বিডিএসএম এগুলো টাইপের মেসেজ বিডিএসএম কম বাট ফুড ফেটিশ আমার পায়ের প্রতি মানুষ অনেক অবসেসড আচ্ছা সো আমার পা নিয়ে কয়েকটা পেজও বের করে ফেলছে লাইক কিছু পিকচার্স থাকে না যেগুলো পা সহ থাকে ওখান থেকে শুধু আমার পায়ের পিকচারটা ক্রপ করে এরকম ইনস্টাগ্রামে 2-3টা পেজ নাজমি কুইন্স ফিট পেজ বা এরকম অনেক কটা ওরা বের করছিল অলরেডি ইনস্টাগ্রামে ছিল ফেসবুকেও ছিল আচ্ছা মানে আপনার পা নিয়ে পেজ পা নিয়ে পেজ আছে তারপর হেয়ার নিয়ে আমার পেজ আছে নাজমি কুইন্স হেয়ার টাইপে আমাকে এরকমও অফার করছে যে শুধু আমি চুল নিয়ে এইভাবে খেলতে থাকবো ওরা ওদেরকে এটা দিলে পরে ওরা আমাকে পে করবে হ্যাঁ আর পায়ের তো জুতা পায়ের জিনিসটা তো আমাকে পুরান জুতাও বিক্রি করতে বলে ওরা টাকা দিয়ে নিবে কি করবে জুতা আই ডোন্ট নো জুতা ওরা ধোয়া পানি জাস্ট খাবে? বলে যে হ্যাঁ জুতা পা ধুয়ে পানি খাবে জুতা কিছু না এরকম আসে যে আমাকে একটা মেসেজ পাঠিয়েছে যে আপনি আমাকে আপনার চাকর বানান গাড়ি থেকে যখন নামবেন আমি দরজা খুলে দিব আপনার গাড়ির সামনে শুয়ে পড়বো আপনি আমার বুকের উপর পা দিয়ে তারপরে নামবেন তারপরে আপনি আমাকে মারবেন হ্যাঁ যা ইচ্ছা তাই করবেন এক্স্যাক্টলি তো এই যে রিসেন্টলি যেটা বের হইলো যে ওই যে 2টা মেয়ে যে ধরা পড়লো বসুন্ধরায় হ্যাঁ বিডিএসএম বিডিএসএম মারার জন্য তো আই ওয়াজ থিংকিং যে অ্যাকচুয়ালি তো ওরা টর্চার করে মানে দিজ আর দ্য পিপল যারা চায় এটা জাস্ট বিকজ আমি এটা রেসপন্ড করি না এরকম জিনিসে মানে ছেলেরা এটা চায় মার খাওয়ার জন্য অনেক চায় আমার অনেক আই ক্যান শো ইউ লাইক মোর দেন 100 কি লাইক 1000 মেসেজ দেখাতে পারবো আমি আই উইল শো ইউ আফটার দ্য ইন্টারভিউ আমি my কয়েকটা দেখো God. ইনফ্যাক্ট এটাও লেখে ওরা পা উপকারিতা কি চাটলে শরীর ভালো থাকে মন ভালো থাকে তারপরে কি পেডিকিউর হয়ে যায় তারপরে স্কিন ভালো কি কি যেন লেখা আই শো ইউ আমার আছে ওই মেসেজগুলো ইফ আই মানে সার্চ ইট কালকেও তো কমেন্ট আসে মানে আমি একটু যদি লং ছবি দেই যেখানে পা দেখা যায় আপনি ওখানে শর্টস comments তো আসে। পড়েন মাঝে মাঝে হ্যাঁ শর্টস পরে তো ওইটাতে স্পেশালি ফুড ফেটিশ ওদের অনেক বেশি এটাকে বলে অ্যান্ড ফেমডম আর সামথিং এটা টার্মটার নাম ফেমডম আচ্ছা আচ্ছা ফেমডম ইয়া এটা মানে কি মানে আমার জানা নাই ফিমেল আসলে। আর কি ডমিনেট করবে এই টাইপের আমি ও, গেস করছি বাট আচ্ছা, আই এম নট আচ্ছা, শিওর আচ্ছা আচ্ছা বাট এটাকে ফেমডম বলে অ্যান্ড দে আর ভেরি মাচ ইনটু ইট মানে আর তারা কি পায়ের হ্যাঁ পায়ের তলা যায় এরকম কিছু ভিডিও আমাকে ইভেন সেন্ড করেছে যেখানে মহিলা একটা বসে রয়েছে জুতা টুতা পরে ওইটা দিয়ে ও আমাকে বললে আমাকে একটু গালি দেন আমার কুত্তা বলে ডাকে আমি আপনার কুত্তা দিস ইজ সো উইয়ার্ড আই ডোন্ট নো এগুলো কারা তো লাগে না জিনিস অনেক একজন না আচ্ছা বুঝলাম যে টার উপকারিতা বুঝাইলো আপনার পা ধোয়া পানিও কি খেতে চায় এরকম অনেক পা ধুয়ে পানি এটার খেতে চায় উপকারিতা কি এটা ওরা উপকারিতা আমি কি করে বলবো আমি আমার ভয় লাগে এগুলা শুনলে মানে আমার কাছে খুবই মানে ডিস্টার্বিং লাগে ব্যাপারটা যে ওরা কেন এটা কি চাচ্ছে বা ভয় লাগে অ্যাকচুয়ালি বিকজ ইটস নট নর্মাল রাইট তো এই যে আমাকে যে অফার করছে যে আমার পুরান জুতা বিক্রি করে দিতে অ্যাকচুয়ালি আমার অনেক জুতা আমার 100-200 পেয়ার্সের ওপরে জুতা নিলামে আছে তুলবেন নাকি জুতাগুলো আমি চিন্তা করি মাঝে মাঝে ওদেরকে বেচে দিয়ে যদি টাকা আমি তো সব পরা হয় না আমার যতগুলো জুতা থাকুক আমার সামনে যেগুলো পাই ওগুলোই পরা হয় মানুষ আমাকে রিপিট করতে দেখে জুতা বাট অনেক জুতা আমার এরকম পরে আছে পরে পরে ওগুলো ছাল উঠে গেছে মনে হয় যে বিক্রি করে দেই বাট পরে মনে হয় এরা কারা মানে কাদের কাছে করবো আর কি করবে ওরা কালা জাদু যদি করে ফেলে এগুলো মনে হয় সো আর করি না বাট দের আর উইয়ার্ড পিপল ইন দ্য ওয়ার্ল্ড যেগুলো আমি আমার কমেন্টস থেকে বুঝি আর আমার এগুলো অনেক আসে অনেক আচ্ছা আপনার এর থেকেও কমেন্টে আমি extreme আসে। সবচেয়ে বেশি যে কমেন্টটা দেখেছি আমি জানি না এটা বলাটা ঠিক হবে কিনা আপনার কমেন্টে সবচেয়ে বেশি দেখি যে ফিডারের ছবি দিয়ে রাখে এটা কেন
I'll not talk about that. এগুলো এক্সট্রিম, এগুলো আসলে আমার মনে হয় বলাটাও এগুলা নিয়ে কিছু এম্বারাসিং, যেটা আমার স্ট্যান্ডার্ডের সাথে যাবে না। মানে এগুলো আর কি মনে করো যে আমি জানি না ওরা নিজেদেরকে কুল ভাবে না কি ভাবে। আমি যদি কখনো ছেলে হতাম আমি কখনো এই টাইপের কমেন্ট কোনো মেয়েকে কখনোই করতাম না, ভাবতাম যে আসলে মিনিমাম একটা রেসপেক্ট থাকে না একটা মেয়েরা তো মায়েরই জাত, সো মিনিমাম তো একটা রেসপেক্ট থাকে। তো এই টাইপের কমেন্ট বা এই টাইপের ওয়ার্ডস পিকচার যেটাই হোক, আই থিঙ্ক এটা খুবই নিম্নমানের, মানে এটার কোনো জাতি নাই। তো এটা নিয়ে আসলে আইল নট সে এনিথিং, কোনো কমেন্টস নাই। যাক, বাজে কমেন্টস আসলে প্রত্যেকটা মেয়েরই আসে, বিভিন্নভাবেই আসে। এটা ডিপেন্ডস করে যে প্রত্যেকটা মেয়ের ভিন্ন ভিন্ন বাজে কমেন্টস আসে আসলে এক একভাবে টার্গেটেড কমেন্টস, মানে কোনো একটা পার্ট তারা টার্গেট করবে, ওইটা নিয়েই তোমাকে কমেন্ট করতে থাকবে, বলতে থাকবে। একদমই। আচ্ছা, এবারে মজার কোয়েশ্চেন, কোন ক্রিকেটারের সাথে আপনি কমার্শিয়াল ফিল্মে অভিনয় করতে চান, নায়ক বানাতে চান কাকে? আমার তো ফিল্মে অভিনয় করার তেমন একটা স্বপ্ন তো আছে। নো, এরকম আসলে নাই। আরে এটা তো করতেই হবে এরকম না। না মানে আমি চিন্তাও করে বের করতে পারছি না কোনো নাম যে এরকম কোনো ক্রিকেটার। হ্যাঁ, আমি শাহিদ আফ্রিদের ইয়াং কালার যদি আমি পাইতাম তাহলে। ও আচ্ছা, শাহিদ আফ্রিদিকে আপনার ভালো লাগে? অনেক ভালো লাগে ইয়াং কালার, শাহিদ ইয়াং কালার। এখন বুড়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। কোন খেলা আপনি খেলতে বেশি পছন্দ করেন? টেবল টেনিস। আমি যখন দার্জিলিংয়ে ছিলাম, আই ওয়াজ দ্য উমেন্স চ্যাম্পিয়ন ইন ওয়েস্ট বেঙ্গল, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলে আমি উইমেন্স চ্যাম্পিয়ন ছিলাম ইন টেবল টেনিস। তো আমি টেবল টেনিস খেলতে অনেক পছন্দ করি। আমি স্পোর্টস মোটামুটি পারি, জাস্ট ক্রিকেটটা খেলা হয় না, ক্রিকেট ফুটবল। সো মাচ ট্যালেন্টেড। আচ্ছা, রাতে নাকি খেলতে আপনার সমস্যা হয়? হ্যাঁ, আমি একটুখানি রাতকানা, আমার এখনো লেন্স পরে রয়েছে। রাতকানা বলতে কি, মানে চোখে একটু কম দেখে, আমার চোখে পাওয়ার আছে, এখনো লেন্স পরে আছে। তো রাতের বেলা আমার একটু দেখতে সমস্যা হয়, আমি ড্রাইভ করি, ড্রাইভেও প্রবলেম হয়। আচ্ছা, তো একটু প্রবলেমস আমার থাকে যদি আমি ক্লিয়ারলি কিছু না দেখতে পারি। আই এম মোর কমফোর্টেবল ডিউরিং দ্য ডে। কোন সেলিব্রিটির খেলা এবার বেশি ভালো লাগছে আপনার, মানে দেখেই ক্রাশ খেয়ে গেছেন? ক্রাশ আমি এত ইজিলি খাই না, তো ক্রাশ আমি খাইনি। হ্যাঁ, আমি মানে র্যান্ডম ক্রাশেস খাই না। আই ডোন্ট নো, আই থিংক দেয়ার ইজ সাম প্রবলেম। ক্রাশ খান সেটা পরে শুনবো, কিন্তু কোন সেলিব্রিটির খেলা দেখে আপনার ভালো লাগছে? জয় চৌধুরী। জয় ভাইয়া ভালো খেলেন, জয় ভাইয়া ভালো খেলেন। ওখানে রশন আসছিল, রশন ভালো খেলেন। তারপরে সিয়াম হিটস গুড টু। সবাই মোটামুটি ছেলেদের ভিতরে অনেকেই ভালো খেলেন, অনেক ভালো। আচ্ছা, বেশ ভালো। আপনি একবার বলেছেন আপনি মাঠও নাকি ফাটায় দেবেন, বলও ফাটায় দেবেন, সব নাকি ফাটায় দেবেন। এত ফাটাফাটি কেন আপনার জীবনে? আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি যদি নামেন তাহলে কি হবে। আমি বলছি আমি যদি নামি তাহলে তো সব ফাটাই দিব। কি ফাটাবেন আমাকে জিজ্ঞেস করছে, তখন আমি বলছি আমি বল ফাটাবো, ব্যাট ফাটাবো, মাঠ ফাটাই দিব, সবই ফাটাই দিব। মানে হ্যাঁ, কেমনে ফাটাবেন? বাড়ি দিয়ে ফাটাই দিব। এত শক্তি আপনার? ওরা যেরকম কোশ্চেন করছে ওটারই অ্যান্সার করছি আমি, হাইপোথেটিক্যালি। আপনি অনেক বড় একটা ছক্কা মারলেন, এরপর আপনার এক্সপ্রেশন কেমন হবে একটু দেখান না। আমি ছক্কা মেরে তো এক্সপ্রেশন দিছি। কেমনে? বিরাট কোহলির মতো এরকম এরকম করেন না? না, ওগুলো করি নাই। আচ্ছা আচ্ছা, এখনো করি নাই। ওই রিয়েল এক্সপ্রেশনটা যেদিন দিব সেদিন আসবে হয়তো। এখনো ওইভাবে করে চিন্তা করে বলতে পারি না। আমি লাফাই এভাবে করে। লাফান? হ্যাঁ, বলে লাফাই। আচ্ছা, আপনি নাকি স্বপ্নেও এখন ক্রিকেট খেলেন? হ্যাঁ, মানে রিসেন্টলি আমি তো কখনো ভাবে খেলিনি ক্রিকেট, বাট এত বেশি প্র্যাকটিস হচ্ছে, শুট টুট সব ছেড়ে সব কাজ বাদ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। তো রাতে ঘুমালে পরেও দেখতাম যে 6 মারছি বা আউট হয়ে যাচ্ছে, এই টাইপের এরকম স্বপ্ন আমরা দেখছি, মানে আমি দেখেছি আর কি। লাস্ট স্বপ্ন আমার এটাই ছিল, লাস্ট বলতে যেদিন টুর্নামেন্ট ছিল সেদিনও দেখেছি যে আমি ক্রিকেট খেলছি ব্যাট হাতে। কী স্বপ্ন দেখছি এক্স্যাক্টলি এখন মনে না, বাট দেখেছি। আচ্ছা, আর্জেন্টিনা না ব্রাজিল? আমি না খুব বেশি ডাইহার্ড কোনো টিম সাপোর্টার না। আমার হলো প্লেয়ার্স পছন্দ। আমার মেসিকেও ভালো লাগে, আমার নেইমারকেও ভালো লাগে, আমার CR7কেও ভালো লাগে। ভালো লাগে নেইমার। বাট আমি ফুটবল খেলাতে আমার সবচাইতে ফেভারিট হলো কাকা, ব্রাজিলের। তার জন্য আমি ফুটবল খেলাটা দেখেছিলাম। কাকা তো এখন খেলেন না,
তো ব্রাজিল থেকে শুরু হয়েছে আমার দেখা, বাট আই লাইক মেসি টু অ্যান্ড রোনালদো, তো আই লাভ হিম। বলছিলেন যে আপনি খুব সহজে নাকি কারো প্রতি ক্রাশ খান না, প্রেমের ভাগ্য আপনার কেমন? ভাগ্য কেমন যাই না, বাট আমি আমি ওইরকম খুব একটা প্রেম করি নাই লাইফে। আই ডোন্ট ইভেন গো ফর ডেটস। আমার একটাই ওরকম মামাস বয়ের কথা বলছিলাম, ইট ওয়াজ আ ব্যাড এক্সপিরিয়েন্স। কত বছরের সম্পর্ক ছিল? ছিল মোটামুটি লং টাইম, হ্যাঁ। আচ্ছা। সো একটা টাইমে এসে আই ফেল্ট যে আসলে এইখানে মানে এটা থেকে আমার ক্যারিয়ারে টাইম ইনভেস্ট করাটা আমার জন্য বেটার আইডিয়া হবে। তো আই বিকেম ভেরি ক্যারিয়ার ফোকাসড। আমার যেহেতু অনেকগুলো প্রফেশনস, আমার টাইমও কম থাকে। এখন আসলে এমন একটা স্টেজে এসে গেছে যে কারোর সাথে ওভাবে কথা বলারও ইচ্ছাটা থাকে না। এটা আছে না, মানে এক্সট্রিমলি সিঙ্গেল পর্যায়ে এখন পৌঁছায় গেছে, এক্সট্রিম লেভেলের সিঙ্গেল। লাইক নেইদার আই এম টকিং টু এনি ওয়ান, নট চ্যাটিং উইথ এনি ওয়ান, নট সিইং এনি ওয়ান। ডেটে যাওয়া তো দূরের কথা, প্রেম তো দূরের কথা, মানে কেউ নাই লাইফে, হ্যাঁ, মানে 100% সিঙ্গেল, একেবারেই মানে এক্সট্রিম লেভেলের সিঙ্গেল আমি। আর শিওর আই অ্যাম। কেন এটা কেউ বিলিভ করতে রাজি? চারা আপনি সিঙ্গেল, ওরা চায়, আমি তো আর দিচ্ছি না। সো হ্যাঁ, এখন আসলে আই ডোন্ট নো, লাইক এখন তো আর প্রেমের সময় না। আমার মনে হয় যে আই এম নট ইভেন ফর প্রেম, মানে আমি এই জিনিসটা অ্যাফোর্ডও করতে পারি। প্রেম করাটা আমি আই ডোন্ট ডিজার্ভ। আমি ডিরেক্ট বিয়েতেই চলে যাবো ইফ আই ফাইন্ড সামওয়ান লাইক দ্যাট। আচ্ছা, আপনি বলছিলেন যে অনেকে মনে করে আপনি অনেক পার্টি করেন বা হয়তো ড্রাগস নেন, এরকম চিন্তা করেন। হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলে আমাকে এটা একসময় আমার একটা ফ্রেন্ড এসে আমাকে বলছিল, তোকে নিয়ে একটা কথা শুনছি, চোখ টুক লাল ছিল, প্রায় কান্নাকাটি করার মতো অবস্থা। কি হয়েছে? যে ও নাকি শুনছে যে আমি লাইক সিরিয়াসলি। আমি এমন একটা মেয়ে যে আমার পাশে কোনো ছেলে, আমার ফ্রেন্ডসরা সিগারেটও খাইতে পারে না। সিগারেট খেলে পরেও আমি সিগারেট ছিঁড়ে ফেলে দিই, এমন টাইপের। মানে আমি জাজ করছি না, যারা খায় তারা খাবে, বাট আমার ফ্রেন্ড যাদের উপর আমার রাইটস আছে। আমি লাইফে একটা জিনিস খুব বেশি বিলিভ করি বা একটা রুলস খুব ফলো করি, সেটা হলো ইন্টেনশনালি আমি নিজের বা অন্যর কখনোই ক্ষতি করব না। আমি যাই করি লাইফে, আমি কখনো কারো ক্ষতি করতে চাই না। তো সেটা যেই রকমই হোক, আমি মিথ্যা বলবো না, ধোকা দিব না, আনলেস ইটস ভেরি মিথ্যার ব্যাপারটা হলো ইটস রিলেটেড, যে ছোটোখাটো হার্মলেস যেগুলো থাকে সেগুলো অনেক সময় হয়ে যায় হয়তো, বাট ট্রাই করি আমি কখনো এমন কিছু করব না যেটাতে মানুষের ক্ষতি হয়, এমন কোনো মিথ্যা বলবো না যেটাতে ক্ষতি হয়, এমন কোনো কাজ করব না যেটাতে ক্ষতি হয়। সো সেটা এমন কোনো ধোকা দিব না যেটাতে মানুষ খুবই বেশি কষ্ট পায়। তো ওইটা যদি সিগারেট খেলে মানুষে, আমি খেলে পরে আমার ক্ষতি হবে, অন্য কেউ খেলে তাদের ক্ষতি হবে। সো আমি যদি কারো কেয়ার করি তাহলে আমার সামনে আমি তাকে খেতে দেয় না। তো সেই জায়গায় যদি কেউ আমাকে এই নাম দেয় যে আমি বসে ড্রাগস করতে দেখছি, দ্যাট ইজ ভেরি ফানি ফর মি অ্যাকচুয়ালি। তো ওই জায়গাটা আমার কাছে অনেক ফানি লাগতো। এরকমও কথা আসছিল না, এটা বললে পরে না মানুষ অ্যাকচুয়ালি ওইটুকু কেটে ইয়ে করে দিবে, ক্লিপস দিয়ে দিবে। বলেন যেন কাটতে না পারে, আপনি বলেন, সমস্যা নাই। আমি সিরিয়াসলি এইটুকু পার্ট কেটে ওরা, আচ্ছা আমি এমন শুনেছি আমার ইউনিভার্সিটি লাইফে যে ওরা নাকি আমাকে দেখেছে যে আমি মাঝখানে বসে রইছি আর সার্কেল করে সবাই কাছে এই টাইপেরও আর কি কথা শুনছিলাম, উইচ ইজ ভেরি ফানি। মানে তখন তো খারাপ লাগতো এগুলো শুনে, এখন হাসি লাগে যে কি শুনে আসছে, কি বলে আসছে। হ্যাঁ, তারপরে এরকম অনেক কথা শুনছি। পার্টি, আই ডোন্ট গো টু পার্টিস, আমি ড্রিঙ্কও করি না। তো পার্টিতে গিয়ে আমি কী করবো? আমি নাচতে একটু পছন্দ করি, সেটা আমি বাসায় আমার কাজিনদের সাথে বা আমার নিজে আমি নাচি সেটা, বা আমার শুটস থাকলে পরে সেগুলোতে থাকে। বাট আই অ্যাম নট আ পার্টি গার্ল। আমার লাইফস্টাইল খুবই ডিফারেন্ট। আমি জাস্ট ওয়েস্টার্ন পরি, দ্যাট ইজ দ্য অনলি থিং দ্যাট মেক্স মি লুক আ লিটল মডার্ন। বাট এছাড়া আমি খুবই ব্যাকডেটেড আর ওল্ড স্কুল। আমার থিঙ্কিং ইজ লাইক, মানে আমার যদি প্রেমের কথাও আসে, আই বিলিভ ইন 90s লাভ। আমি খুবই মানে সেই 90 দশকের 80 দশকের প্রেমের এখনো ইয়েতে পড়ে রয়েছে, যে একদিন দেখলাম, তারপরের দিন কথা বললাম, তারপরের দিন ডেটে গেলাম, এই টাইপের আমি না। সো ইফ আই ওয়ান্ট সামথিং ফর মাইসেলফ, ইটস ভেরি সিরিয়াস। নেক্সট ইজ ম্যারেজ। আপনি কি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছেলেদের সংখ্যা বেশি নাকি মেয়েদের সংখ্যা বেশি? আমার সবসময়, যেহেতু মেয়েরা আমাকে সারা জীবন আমার পিছিয়েই পড়েছিল, তো আমার নর্মালি আমার সবসময় ছেলেদের ফ্রেন্ড সার্কেল সংখ্যাই বেশি ছিল। আচ্ছা, এমনি প্রেমের অফার তো পান? প্রেমের অফার, ওই যে ছ্যাঁচড়ামি অফারগুলো পাই, সবাই মানে টেক্সট করতে থাকে এগুলোই। বাট এমনিতে মানে ওগুলা যে মেয়েদের আসে ফেসবুকে, হ্যাঁ ভালোবাসি হ্যান ত্যান কমেন্টে যেগুলো আসে বা টেক্সট ইনবক্সে আসে, ওগুলো আমি ধরি না। মিলিয়ে সর্বমোট কতগুলো অফার পান আপনি এক এক দিনে?
ইনবক্সে তো 100-150 আমি তো গুনি না, মানে খুললে পরে এগুলা দেখা যায়, হয়তো গালি দেয় না তো ভালোবাসা দেয়, বাট অ্যাকচুয়ালি বলতে গেলে নো, আমাকে কেউ অফার দেয় না। আচ্ছা, এমনি Nobody একদেশীয় অফার, proposes me. আপু তোমাকে ভালোবাসি, আপু তোমাকে বিয়ে করতে চাই, নাকি? হ্যাঁ এই টাইপের। এই ধরনের পান। কালকে একজন লিখেছে বিয়ে নিয়ে কথা বলতে চাই, আছো? আছো? আচ্ছা। ডু ইউ ম্যারি মি বলে, উইল ইউ ম্যারি মি না, ডু ইউ ম্যারি মি। Do you marry me? সো ইটস ফানি, এই টাইপের জিনিস অনেক ইনবক্সে আসে, ওগুলো আসলে সিরিয়াস কিছু না, বাট সিরিয়াস যদি বলতে চাই ওকে, না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ ভালোবাসে না, কেউ আমাকে অফার দেয় না, ভালোবাসে না, পাপাকে পারি না আমি, আচ্ছা অনলি পারি। ওকে, আপনি কেমন পোলা পছন্দ করেন? ঢাকাইয়া পোলা? আমার ঢাকাইয়া পছন্দ, আমার চাটগাইয়া পছন্দ, আমার রাজশাহীও পছন্দ, মানে এই তিন জায়গা আমার তিনটা বিয়ে ভালো। করবেন নাকি? না, আমার তিনটা শহর অনেক পছন্দ, ওখানের মানুষজনও পছন্দ, তো একটা ছেলে কিভাবে তিনটা হবে? করলে তো তিনটা যে বিয়ে কোনো করতে একটা, হবে। মানে যে কোনো একটা ঢাকাইয়া, জায়গা থেকে আসলে। চাটগাইয়া আর রাজশাহী, রাজশাহী কি আমের লোভে? রাজশাহী শহরটা অনেক সুন্দর, আমের লোভও আছে, লিচুর লোভও আছে, বাট শহরটা অনেক সুন্দর, ক্লিন, অনেক চাটগাইয়া ভালো তো লাগে। আপনি ভয়েস বুঝবেন না, কথা তো বুঝবেন না, তখন কি হবে? ধরেন আপনার শাশুড়ি আপনার ইচ্ছা মতো গালায় দিল, এটা তো ভালো, আরো বুঝবো না, মনে হবে ভালোবাসা দিচ্ছে, যখন রাগ হবে এমন কিছু বলবে আমি ধরে নিব কমপ্লিমেন্ট। আচ্ছা, চাটগাইয়া পোলাদেরকে কেন পছন্দ করলেন হঠাৎ করে? আই থিঙ্ক ওরা অনেক ওপেন হার্টের, মানে ওরা অনেক আন্তরিক, চাটগাঁয়ের মানে পোলা না এক্স্যাক্টলি, লাইক ওদের ক্যারেক্টারিস্টিক, আমি চিটাগাঙে গেছি তো, পোলা না মানুষগুলা অনেক আন্তরিক হয়, তো ছেলেরা অনেক আন্তরিকই হবে, মানে ওরা অনেক ঢাকায় আরো অনেক আন্তরিক হয়, তো ওই জিনিসগুলো ভালো ভালো খাইতে নাকি? বড় বাপের পোলা খায়, ঠোঙ্গা বড়ে লয়ে যায় এগুলা খাওয়ার জন্য? না, ওই যে আন্তরিকতাটা আমার ভালো লাগে, দের ক্যারেক্টারিস্টিক ইজ গুড, দের ফান, এরকম মনে হয় আর কি। ওভাবে আমার এক্স্যাক্টলি ওইভাবে ডিপলি মেশা হয়নি। আর ছেলেদের কোনো ক্রাইটেরিয়া লাগবে না যে বয়স বেশি হতে হবে, টাকলা হতে হবে, এরকম কিছু? না, আমি টোটালি মানে এগেইনস্ট, একেবারেই পছন্দ করি না ওল্ডার ম্যান, আমার বয়স্ক মানুষ পুরুষ একদমই পছন্দ না, আই এম ভেরি নট ইনটু দ্যাম। এই সুগার ড্যাডি ব্যাডি আমাকে আই ক্যানট অ্যাফোর্ড, বিকজ এক হলো কিছু ক্যাটাগরি আমি পছন্দ না, তার ভিতরে পরে হলো ম্যারিড ম্যান, ইয়াং হোক ওল্ড হোক, আই ডোন্ট লাইক ম্যারিড ম্যান অ্যাট অল। মানে আপনাকে প্রপোজ করে ম্যারিড ম্যানরা আমার মনে হয় বেশি লুচ্চা হয় এখন, মানে সিরিয়াসলি আমার কিছু ফ্রেন্ডস ছিল যখন ওরা সিঙ্গেল ছিল, নো অফেন্স প্লিজ ভাইয়ারা, আপনারা কি ম্যারিড? আই এম সরি, হ্যাঁ আমি আমার মানে নট জেনারেলাইজিং, হ্যাঁ, তো আমার কিছু ফ্রেন্ডস ছিল when they were single they were really nice to me, ওরা আমার সাথে নর্মাল কথা বলতো, ভালো কথা বলতো। বিয়ে হইলো যখন 2-1 বছর পরে ওদের কথার প্যাটার্নই চেঞ্জ হয়ে গেছে। কি ধরনের প্যাটার্ন? আই ডোন্ট নো, ওরা কেমন যেন ফ্লার্টি টাইপের, লুচ্চামি টাইপের কথা, ওদের ভাইব একটা পাওয়া যায়, চলো ডিনারে যাই, তোমরা শপিং করে দিই, এই টাইপের কথাবার্তা। তাই না, ম্যাথ মাত্রা, হ্যাঁ, আমি খুব বিরক্ত হই ব্যাপারটা নিয়ে। আর সেকেন্ড হইলো যে আমি দেখেছি বেশিরভাগ এখন ওরা খুব ডেসপারেটলি বিহেভ করে, আর সবচেয়ে বড় কথা কি, আমি কারোর লাইফে কখনোই সেকেন্ড ও থার্ড অপশন হতে পছন্দ করবো না, আই মাস্ট বি দ্য অনলি ওয়ান। অ্যান্ড তার থেকে বেশি আমি তোমাকে যেটা বললাম যে আমি লাইফে একটা রুল খুব বেশি ফলো করি, একটা ইথিক্স, যে আমি কখনো ইন্টেনশনালি কারো ক্ষতি করবো না। আই অলসো বিলিভ ইন কার্মা। তো কোনো একটা পুরুষ যে বিবাহিত, সে যদি আমার সাথে কথা বলতে আসে, তার সাথে ফ্রেন্ডশিপও যদি রাখে, অ্যান্ড ইফ হিজ ওয়াইফ ডাজন্ট লাইক ইট, মানে কখনো আমার সাথেও এই জিনিসটা হতে পারে। তো আমি ওই জিনিসগুলো, আমি ইনফ্যাক্ট ফেসবুকেও যদি আমি দেখি যে আমার কোনো ফ্রেন্ড লিস্টে কোনো ছেলের বিয়ে হয়ে গেছে, আমি তাকেও আনফ্রেন্ড করে দেই। আই এম নট ইনটু ম্যারিড ম্যান অ্যাট অল, আই ডোন্ট লাইক ম্যারিড ম্যান। পরকীয়া জিনিসটা দেশে এত বেশি বেড়ে গেছে, অ্যান্ড আই ফিল ভেরি ব্যাড অ্যাবাউট ইট, যে এটা একটা ট্রেন্ড হিসেবে চলছে এখন, আর মানুষ এটাকে অনেক বেশি আস্তে আস্তে করে নর্মালাইজও করে ফেলছে। কেন মনে হয় যে ম্যারিড মেয়েরাই, মানে ম্যারিড ছেলেরা কেন আসলে মেয়েদেরকে এরকম নক দিচ্ছে? ওই যে দে লাইক ইউ সে, যে দে ডোন্ট ওয়ান্ট টু টেক রেসপন্সিবিলিটিস। ওরা মনে করে যে হ্যাঁ, বউটা আছে একটা ঘরে, বাইরে হইলো যেভাবে চাইলে আমার তো রেসপন্সিবিলিটি নিতে হবে না, মানে আমাকে ওই প্যারাটা নিতে হবে না। আই ডোন্ট নো ছেলেদের মাথায় আসলে কি চলে, আমি তো বলতে পারি না, বাট বেশিরভাগ আচ্ছা, তাহলে বুঝলাম হোয়াট এভার ইট ইজ, ইটস ব্যাড।
ম্যারিড ছেলেকে আপনি বিয়ে করবেন না বা বুড়ো বুড়া তো লোককে বিয়ে একেবারেই করবেন না, তাহলে কি একেবারেই থাকতে না। হবে ছেলের, মানে সিক্স প্যাক এরকম? না, সিক্স প্যাক থাকতে হবে এমন না, মোটামুটি ফিট টিপটপ। তুমি যেহেতু আমাকে ফার্স্টে বলছিলা যে আমি একটুখানি টিপটপ থাকতে পছন্দ করি অলওয়েজ, এটা আমি ছোটবেলা থেকে, যে একটা মানুষের টিপটপ থাকা বা সুন্দর দেখানো অনেক ইম্পর্ট্যান্ট। আমি আমার স্টুডেন্টসদেরকেও সবসময় বলি, আমার আশেপাশে যারা থাকে যদি আমি দেখি তাহলে তাদেরকেও বলি যে এই জিনিসটা চেঞ্জ করো, এইভাবে করলে পরে একটা জিনিস একটুখানি আল্লাহ যতটুকু দিয়েছে ওটা যদি এনহ্যান্স করতে পারে, একটুখানি বেটার লাগতে পারে, নিজেদের কাছেও ভালো লাগে। তো আমার কথা হলো অনেক বেশি সুন্দর হতে হবে এমন না, বাট যাই আছে ইউ হ্যাভ টু মেনটেন দ্যাট। টিপটপ একটু থাকতে হবে, একটু স্পেশালি আমি মানে কোনো মানুষের যদি ডার্টি থাকে, স্মেল যদি পাই, আমি সেকেন্ড টাইম মানুষের পাশে যাই না। সাম পারসন হ্যাজ টু স্মেল গুড, এটা সবচেয়ে ফার্স্ট। কখনো দেখা করতে অনেক মডেলসদের সাথেও হয়েছে। ইয়া, সো আমি এই টাইপের, মানে আপনি শুটিং করতে গেছেন বা শুট করতে গেছেন, গন্ধ বেরোচ্ছে গা থেকে এরকম? হ্যাঁ। তারপর কি করেন? তারপর কি, আই অ্যাভয়েড দ্যাম। আমি এটা নিতে পারি না। শুটটা চালান না নাকি চলে আসেন? তো সেটা তো করতেই হবে, বাট ওইটা আর কি মানে কোনো খুব কষ্টে। আমার এরকম শুটে কিছু খুব বাজে মেমোরিজ আছে যেগুলো আসলে এখন বলতেও চাই না। একটা কি আমরা শুনতে পারি? না, বুঝে যাবে বললে পরে, আমি এটা অফেন্ড করতে চাই না। হাসছি এখান থেকে। আচ্ছা আচ্ছা, ইটস ওকে। এই আমার মনে হয় যে মানুষের এই হাইজিন মেনটেন করাটা খুব দরকার, খুবই দরকার। টাকা পয়সা কি বেশি হতে হবে কিনা? টাকা পয়সা থাকতে হবে, গরিব একদম থাকা যাবে না। অ্যাম্বিশন, আমার অ্যাম্বিশিয়াস মানুষ পছন্দ। ইভেন শুধু ছেলের ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রে আমি বলি, আমার যে ফ্রেন্ডসগুলো আছে অনেকে বিয়ে করে না, অনেকে বিয়ে করে ফেলছে, ওদেরকেও বলি যে ডু সামথিং অফ ইউর ওন। নিজের পায়ে দাঁড়ানোটা অনেক ইম্পর্ট্যান্ট এখন আমাদের জন্য। আমি আর স্টুডেন্টসদেরকেও বলি অ্যাম্বিশনস রাখতে হবে। অ্যাম্বিশন ছাড়া ছেলেদেরকে আমি একদমই পছন্দ করি না, এখন মেয়েদেরকেও আমি অতটা রেসপেক্ট করি না। বুঝলাম। কাউকে যদি পছন্দ হয় আপনার, তাহলে আপনি কি করেন? আপনি তো নিজে থেকে প্রপোজ করেন না সম্ভবত। নো, আই ওয়েট ফর देम। ওয়েট ফর देम। আচ্ছা, কাউকে যদি কখন আমাকে পটাবে? আমি কখনোই কাউকে পটাতে চাই নাই। কিন্তু কাউকে টার্গেট করলে কতদিন সময় লাগে আপনার তাকে প্রেমের? আমার কখনো টার্গেট হয়নি। দুই একবার আমি ভার্সিটিতে একটু টুকটাক ক্রাশ খাইছিলাম, পরে দেখি ওরাই উল্টা ক্রাশ খেয়ে গেছে, পরে আমার ক্রাশ উঠে গেছে। ও, মানে আপনি ক্রাশ খাচ্ছেন, পরে ওরা ক্রাশ খাইলে আপনার ক্রাশ উঠে যায়? উঠে গেছে, মানে হয়েছে এরকম। মানে দেখি যে আমি পাগলামি করার আগে ওরাই পাগলামি করা শুরু করে দিয়েছে, তখন আমি পাগলামি করলে আর ভালো লাগে না। না, পাগলামি ভালো লাগে, বাট কিছু পাগলামির ইয়ে থাকে না, একটু ডিফারেন্ট, মানে ছ্যাঁচড়ামি টাইপের পাগলামি ভালো লাগে না, স্মার্ট পাগলামি ভালো লাগে। যেরকম হ্যাঁ, আমার জন্য ওয়েট করছে, আমাকে দেখতে ইচ্ছে করছে, বাসার নিচে এসে দাঁড়িয়ে গেছে যে আমাকে এতটাই মিস করছে, এই টাইপের পাগলামি আমার ভালো লাগে। ছোটোখাটো সারপ্রাইজ দিবে। আর বারবার যেটা জিজ্ঞেস করছে কেমন টাইপের ছেলে পছন্দ, আমি খুবই ওয়েল ম্যানার্ড আর ডিসিপ্লিন ছেলে লাইক করি। ম্যানার্সটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট লাইফে। একটা ছেলে হু নোজ হাউ টু গিভ এফোর্টস অন আ গার্ল, মানে এই এফোর্ট জিনিসটা আমার কাছে অনেক স্পেশাল। যে একটা মেয়েকে পেতে হলে বা একটা মেয়েকে সাথে থাকতে হলে একটা জেন্টলম্যান, একটা লেডির সাথে কীরকম বিহেভ করতে হয়, এই জিনিসটা আমি একটা ছেলের ভিতর খুব ক্রেভ করি, আর সেটা এখন খুব কম পাই, যার কারণে আমি ওইভাবে করে কখনো ইনভলভ হই না। আচ্ছা, তো কবে নাগাদ বিয়ে করতে পারেন? 2000 কত সাল? 40-50 প্ল্যানিং? তোমাকে চার্জ দিয়ে দিলাম, যাও খুঁজো একটা দুলা ভাই, যেদিন বিয়ে করাবা সেদিন করবো। নিজেরটাই পাই না আসছে। আচ্ছা, যাই হোক, লাইনটা বলো কবে, আমরা তোমার প্ল্যান কবে? 40-50 টাস্ক দিয়ে দিলাম। আমরা দুজনের জন্য খুঁজে মনে করো একটা ডেট ফিক্স করে। হ্যাঁ, কিন্তু ওই যে পাঁচাচারি খুঁজেন না, এগুলো কিন্তু আমি পছন্দ করি। পাঁচাচারি পায়ের তলা অনেক সুসুরি, ইটস নট পসিবল। আমি পেডিকিউর করতে গেলেও হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে যায়, পুরো পার্লারের মেয়েরা আমার সাথে হাসা শুরু করে। ইটস নট পসিবল ফর মি। ওকে, তার মানে আপনার অনেক সুসুরি সব জায়গায় নাকি? পায়ের তলায় বলছি, সব জায়গাটা তুমি আসছো কেন? আচ্ছা আচ্ছা, না আমি আসলে সরল মনে জিজ্ঞেস করছি। লাইলার জানালায় পর্দা নাই, এটা নিয়ে আপনি স্ট্যাটাস দিচ্ছেন। হ্যাঁ, কেন লাইলার পর্দা নাই, আপনার কি সমস্যা? মানে লাইলার ব্যাপারটা এমনভাবে ঘটেছে যে আমরা জানি শি ইজ আ সুগার মামি, অনেক রিচ, মানে বিগ শট, অনেক রিচ টাইপের সে কেউ, যে এই যে বাচ্চা ছেলেদেরকে গাড়ি গিফট করে। তো এইরকম একটা মানুষের বাসায় ছেলেদেরকে গাড়ি গিফট করে,
তো মামুন তো বাচ্চা ছেলে, ইজ ভেরি ইয়াং, ওকে তো অনেক অনেক ছোট একটা ছেলে। তা এবার তো ওকে দেখে আমার অনেক মায়া লেগে গেছে, ওর চেহারাটা দেখে, মামুনকে দেখে। মামুনকে দেখে আপনার মায়া লাগছে? এই লাস্ট ভিডিওটা দেখে মায়া লেগেছে। আমার মনে হয়েছে মানে কেমন যেন ছেলেটার চেহারাই পাল্টে গেছে, যে আমি কি করব, আমি বের হবো কি করে এখান থেকে। হ্যাঁ, একটা এরকম মানে বুড়ি একটা মহিলা আমাকে এরকম ইয়ে করছে, হ্যারাস করছে, আমি কি করলে এখন এখানে, তখন খুব মায়া লেগেছে। আমি ওদের ব্যাপারে আমি আসলে এগুলো একটু ভিডিও টিডিও আসলে একটু স্কিপ করে যাই, বিকজ এগুলোতে আমি একটু হালকা বিরক্ত হই। কিন্তু এইবার যখন ওর ওই চেহারাটা দেখলাম, আমি মোটামুটি ওই সময় ফ্রি ছিলাম, আমি একটু টাইম নিয়ে দেখছি আসলে লাইভে কি চলছে। তো অত টাইম নিয়ে দেখেছি ঠিকই, পুরাটা দেখিনি, কিন্তু তার মাঝখানে যেটুকু আমার ফোকাস গেছে সেটা হলো জানলার পর্দাটার, যে শি ইজ লাইক, উই নো হার অ্যাজ ফিলদি রিচ টাইপের কোনো মহিলা, একদম সুগার মামি লেভেলের একটা, যে যার সব কিছু আছে, কোনো কিছুর কমতি নাই। তো জানলার পর্দাটা কেন থাকবে না? অ্যান্ড অনেকে তারপর বলছে পর্দা ছিল, উপরে চাদর দিয়েছে, পাতলা ছিল এই জন্য উপরে বিছানা চাদর। পাতলা পর্দা বড় লোকের বাসায় থাকে না, মোটা পর্দা মানে পাতলা একটা থাকে, তার উপরে একটা মোটা পর্দা দিয়ে দেয়, এরকম থাকে। মানে এরকম আমাদের বাসায় অ্যাটলিস্ট আমরা ট্রাই করি এইভাবে করে করা, যে পাতলা একটা উপর দিয়ে মোটা পর্দা থাকবে। তো ওনার বাসায় কেন আমি চাদর দেখবো? মানে আবার দেখেও আমার মামুন কি বলছিল একটা টাইমে এসে, আমি শুনতে পাচ্ছিলাম না, লাইলা কি বলছে, আমি শুধু দেখছি পর্দাটা কেন নাই। অ্যান্ড এটা আমার মনে অনেক বড় একটা কোশ্চেন ছিল। আপনি কি খুব কষ্ট পেয়েছেন? একটা পর্দা গিফট করবেন নাকি লায়লাকে? আমার মনে হয় যে আমার স্টেটাসটা দেখার পরে, স্টেটাস না অ্যাটলিস্ট ইন্টারভিউ দেখার পরে, বা যদি সে কোনোভাবে এটা জেনে থাকে, তাহলে অলরেডি এতক্ষণে সে মোটা পর্দা লাগাই ফেলছে। আই ডোন্ট থিঙ্ক আই উইল হ্যাভ টু গিফট। ওকে, আর মামুনের জন্য যে আপনার এত কষ্ট হলো, মামুনকে সেভ করবেন নাকি? আমি কিভাবে সেভ করব? আমি নিজেই লাইলাকে ভয় পাই। ভয় পাই? হ্যাঁ, আই থিঙ্ক শি ইজ ডেঞ্জারাস, শি ইজ ভেরি ক্লেভার অ্যান্ড ইন্টেলিজেন্ট। ও মাই গড, কেন? আপনার কেন এরকম মনে হচ্ছে? আমি তো ওদের অনেক বেশি ইন্টারভিউজ দেখিনি, বাট ওই যে লাস্ট যে ভিডিওটা দেখলাম, ওটাতে মনে হইলো যে মামুন অনেক অসহায়, ওকে কোনোভাবে আটকে রেখেছে। অ্যাট দ্য সেম টাইম আমি দেখলাম যে লায়লা অনেক কুলভাবে, শান্তভাবে কথা বলে যাচ্ছে হেসে হেসে। ওই সময়টা না, অ্যাকচুয়ালি কেউ যদি কাউকে ব্লেম করে, নর্মাল মানুষ আমরা কি করি, আমরা হাইপার হয়ে যাই, রেগে যাই, আমরা বার্স্ট করি, তাই না? এরকমই তো হয়, তুমিও এরকমই করবা। আমি যদি তোমাকে ব্লেমিং করি কোনো একটাতে, কিছুতে, ওই জায়গায় কিন্তু রিয়াকশন দিচ্ছিল না, শি ওয়াজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট, ও সুন্দর করে হেসে হেসে আনসার দিয়ে যাচ্ছিলেন। আমি এই টাইপের কাম মানুষদেরকে অনেক ভয় পাই, মানে তারা রেগে গিয়েও মুচকি হাসি দিয়ে তোমার সাথে কথা বলবে, অ্যান্ড দ্যাট মিনস দে আর ডেঞ্জারাস। আমি সবসময় এটা মানি, যারা তাদের এক্সপ্রেশন বা ভিতরে যা চলছে সেটা যদি এক্সপ্রেস করে দেয়, দোজ পিপল, ওদের ভিতরে আর কিছু থাকে না, দে আর রিয়েল। বাট যারা হইলো রেগেও তোমার সামনে হাসতে পারে, দোজ পিপল আর ডেঞ্জারাস। আর কি কি মনে হয়েছে আপনার? এটাই যে রাগের মাথায় যারা হেসে কথা বলে তারা ডেঞ্জারাস। অ্যান্ড আরেকটা জিনিস আমার কাছে অনেক ফানি লাগছে, যখন একটুখানি সে লাস্টের দিকে কন্ট্রোলটা রাখতে পারছিল না, তখন মামুন যাই বলে পাশ দিয়ে একটা আওয়াজ করছিল, কি কেমন টাইপের কিছু। তুমি আরেকবার ভিডিওটা দেখো। আমি এত সূক্ষ্মভাবে তো খেয়াল করিনি। আমি করছি এরকম, বিকজ আমি নর্মালি ওদেরটা দেখি না, বললাম না যে আমার একটুখানি আমি টাইম নিয়ে ভিডিওটা দেখছি, আমার আমি একটুখানি ক্যাচ করি ভালো যে কোনো জিনিস। তো কেমন করতেছিল এই টাইপের কিছু একটা আওয়াজ 2-3 বার করছে, আর আমি আর আমার বোন জোরে জোরে হেসে দিছি যে এটা কি ছিল, পাশ দিয়ে কিছু বলো ও আপনি খুব মনোযোগ দিয়ে তাহলে ভিডিওটা দেখেছেন এবার? এটা সাম পার্টস অফ ইট। ছুরি আনে, যখন ছুরি আনে, মামুন দেখে যে এখানে ছুরি কিসের জন্য থাকবে, আমাকে মারার জন্য ছুরি রেখে দিছে নাকি, তখন আমি অতখানি দেখি না, এই জন্য হয়তো বা রিলেট করতে পারতেছে না, যারা দেখেছে তারা রিলেট করতে পারবে। এনিওয়েজ, আমি জানি আপনার একটা শখ আছে, সেটা হচ্ছে ট্যাটু করা। সো কোথায় কোথায় ট্যাটু করেছেন আপনি? 4 জায়গায়।
আচ্ছা, এই পাপা কাপড়ে ট্যাটু করেন, ব্যথা লাগে না আপনার? আমাকে 3-4 বার অ্যানাস্থেসিয়া দিয়ে এখানে ক্রিম দিয়ে নাম ক্রিম দিয়ে তারপরে আমাকে ট্যাটু করতে তারপরে আমি ব্যথা পাইছি। আমি অনেক ব্যথা পাই, আমি ভেরি সেনসিটিভ। আচ্ছা, আমরা একটু দেখতে চাই যে কোথায় কোথায় ট্যাটু আছে, দেখানো যাবে? সেটা কি ভিজিবল এখানে? হ্যাঁ, সব আচ্ছা, ভিজিবল। ওকে। এখানে এটা কি লাভ? লাভ, ওকে, হার্টস। ওকে, এখানে একটা ভালোবাসা আছে, আচ্ছা, এখানে আরেকটা লাভ, সাথে একটুখানি ফ্লাওয়ারসও আছে। লাভের ভিতরে কিছু লেখা? ফ্লাওয়ার? না না না, এখানে একটা রোজ আছে। ওকে, দেন এইটা আছে এটা কি? এনজে, এন এনজে মানে নাজমি জান্নাত। Yeah. ওকে, আর পায়ে একটা আছে। পাটা কিভাবে দেখাবো? তুমি দেখো। পাটা কোথায়? ও আচ্ছা, পা দেখাতে গেলে আবার তোমার এখানে কমেন্ট আসবে। ওকে, আর কোথায় আছে? এই 4টা জায়গায়। ওকে, সো চারদিকে যে এরকম লাভ লাভ দিয়ে রাখছেন, হার্টের মধ্যে লাভ, মানে হার্ট না গলা কি বলবো, যাই হোক, তারপর বাহুতে বাহুতে লাভ, শোল্ডার। হ্যাঁ, তা কেন, মানে জীবনে কি লাভের খুব অভাব লাগছে? ভালোবাসা নাই আমার জীবনে, কি করব? এখানে আকারে রেখে দিছি সব। আচ্ছা, ভবিষ্যতে আরো কোনখানে করার ইচ্ছা আছে কিনা? একটা বাটারফ্লাই করার ইচ্ছা আছে। কোথায় করবেন? স্টিল থিংকিং। বেসিক্যালি আমার এখানে বাটারফ্লাইটা করার ইচ্ছা ছিল, বাট আমাকে ট্যাটু আর্টিস্ট ভাইয়া বলছিলেন যে মিনিমাল ট্যাটু করাটা বেটার, ছড়ায় যেতে পারে। তো ওটা মেবি ঘাড়ে করব, ভিজিবল হবে কোনো একটা জায়গায় এরকমই। ওকে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার ফ্যানরা বলে অনেক সময় যে আপনি নাকি আপনার ঠোঁটে ফিলার করেছেন, অ্যান্ড ফিলার করে নাকি ঠোঁট বাঁকা করে ফেলছেন। ইজ ইট ট্রু? নো, ইটস অফকোর্স নট ট্রু। আমি অনেক বেশি সেনসিটিভ, ফিলার কথা কখনো আমি চিন্তাই করতে পারবো না। ইটস নেভার পসিবল। ফিলার টাইপের? হ্যাঁ, ট্যাটু ফিলার টাইপের না? নো, মানে একই রকম? আমি জানি না ফিলার কি টাইপের, আমি ট্যাটু করছি শুধু। আচ্ছা আচ্ছা, মানে ওটাও সুই দিয়েই করে আমি যতটুকু জানি। আই এম নট শিওর। যাই হোক, ট্যাটু তো আমি জানি না। হ্যাঁ, সুই দিয়ে কিছু একটা করেছে। ট্যাটুর একটা মেশিন থাকে, আর আমি তো বললাম যে আমাকে অনেকগুলো 3-4 বার অ্যানাস্থেসিয়া দিয়ে ধরে তারপরও 2-3 জন আমার হাত ধরে তারপর করাতে ফিলার হয়েছে। করেছেন কিনা? নো, আই নেভার ডিড ফিলার। আমি কখনোই ফিলার করিনি, করবো আর না। এই যে থোতা চোখা বা কোনো কিছুই করেন না, অ্যাস্থেটিক সার্জারি কিছুই করেননি? আই কান্ট ডু ইট। আমার মানুষ এটা বলে কেন যে আপনি ফিলার করে বলে মুখ বাঁকা করে ফেলছেন, এগুলো বলতেছে। আমি দেখলাম আপনার এটা comment। লাস্ট একটাই কমেন্ট আসছে আমার, মানে জাস্ট একটাই আপনি এই reply জীবনে, আমি দিয়েছেন? একটাই। হ্যাঁ, রিপ্লাইও দিয়েছেন? একটাই আসছে এই জীবনে, আমি দেখলাম। আর কেন এটা হঠাৎ করে আসছে আমি জানি না, কেন ওই লোকের এটা মনে হয়েছে। আর তুমিও ওইটাই দেখেছো কমেন্ট। আমার এর আগে কখনোই ফিলার টাইপের কোনো কমেন্ট আসে নাই। ভবিষ্যতে করবেন? নো, আমার কোনো চান্স নাই করার, বিকজ আমি অনেক বেশি সেনসিটিভ, হাইপার সেনসিটিভ। ইভেন এই যে আমি তো অনেক পার্লার বা অ্যাসিডের ক্লিনিকের সাথে কাজ করি, তো ওইখানে ধরো যে এই যে হাইড্রোফেশিয়ালও কিছু পার্টস আছে, কিছু ট্রিটমেন্টস আছে, সেটাতেও আমি ব্যথা পাই। তো এইগুলো করা তো অনেক দূরের ব্যাপার, এগুলো আমি কখনো আই ক্যান থিঙ্ক অফ ইট। মানে হ্যাঁ, অনেক সময় অনেক সুন্দর সুন্দর মেয়েদেরকে দেখে যখন দেখি একটা চেঞ্জ আসছে, নিজের ইচ্ছা করে যে কিছু একটা করব, কি করব এটা আমি মানে বুঝে পাই না যে আসলে আমার কি চেঞ্জ করা উচিত। আপনি একটা কাজ করতে পারেন, মানে আরেকটা হাত লাগাইতে পারেন, 3 হাত দিয়ে কাজ করবেন। 3 হাত দিয়ে, এটা খুব ভালো হতো। একটা পাখা লাগানোর আমার খুব ইচ্ছা, অ্যাটলিস্ট যদি ওইটা পারতাম যে উঠতে পারতাম পাখা দিয়ে। হ্যাঁ, হাতের থেকে পাখা বেটার না? বাট নো, সার্জারিতে আমার মনে হয় না। গেলে আবার সমস্যা আছে ধরেন জিনিসপত্র। আচ্ছা, যাই হোক, তারপরে কি বললেন? আচ্ছা, হ্যাঁ, ফিলার অ্যান্ড স্টাফ এগুলোতে আমার মনে হয় দ্যাট এটা ফেসটা যাদেরকে দেখছি যে একটা না পছন্দ না, অনেকে সুন্দর লাগে, বেশিরভাগই নষ্ট হয়ে যায় ফেস। আচ্ছা, আমি যতটুকু জানি পিআরপি ট্রিটমেন্ট নিচ্ছেন, আমাকে কি একটু নিয়েছেন? আমাকে একটু বলবেন। আমার মানে এই জিনিসটা অনেক উইয়ার্ড এবং ভয় লাগছে জিনিসটা দেখে, যে এটা সম্ভবত আপনার শরীর থেকে রক্ত নিয়ে সেই রক্তটাকে মাথায় ইনজেক্ট না, রক্তটা না, ওটা রক্তটা থেকে একটা মেশিনের থ্রুতে প্লাজমা বের করে, রক্তের প্লাজমা। যে আমাদের কিছু পার্টস আছে বডিতে, যে এক এক জায়গায় প্লাজমাটা বেশি থাকে, এক এক জায়গায় কম থাকে। সো আমাদের যখন এই প্লাজমাগুলো কমে যায় স্কিন থেকে, তখন স্কিনটা আস্তে আস্তে লুজ হয়ে যায়। ফেস থেকে কমে গেলে পরে ফেস লুজ হয়ে যায়, যে রিঙ্কলস পড়ে, চুল পড়া শুরু করে। তো আমরা যদি নিজেদের রক্ত থেকে প্লাজমাটা বের করে ওটা যদি আমি হেয়ারে দেই বা স্ক্যাল্পে দেই, তাহলে ওই নিজেদের প্লাজমাটাই ঢুকছে, এখানে আর্টিফিশিয়াল কিছু থাকছে না। সো ওইটাতে একটা হেল্প হতে পারে। হয়, পেইনফুল না? ইট ইজ পেইনফুল, বাট ওই যে আমি তো অনেক অ্যানাস্থেশিয়া দিয়ে নিয়েছি। আচ্ছা,
আমি অনেক অ্যানেস্থেশিয়া দেই, সো আমাকে মানে 1 ঘন্টা শুধু অ্যানেস্থেশিয়ার ওই স্প্রে অ্যান্ড নাম ক্রিম দিয়ে বসায় রাখে, বিকজ দে নো দ্যাট আমি এটা 1বার বা 2বারই নিয়েছি লাইফে। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে এটা খুবই মানে ন্যাচারাল একটা জিনিস, আমার নিজের বডি থেকেই আসছে, তো এই জিনিসটা আমি ট্রাই করে দেখেছি, এছাড়া কিছু করা হয়নি। আর তুমি যে কমপ্লিমেন্টটা আমাকে দিলে অ্যাবাউট ফিলার্স, ওটাও আমি কমপ্লিমেন্ট হিসেবেই নিচ্ছি যে একদমই। মাই আপনার লিপস চুলও আর কিন্তু অনেক বিউটিফুল। সুন্দর। সো আমাকে সবাই এটা বলছে, সবাই না একজনই বলছে, আর তুমি বললা। তুমি লাস্টের কমেন্টগুলো কেন দেখছো, আগেরগুলো দেখতে পারো না? সব দেখেছি, আপনাকে সব ভালো ভালো কমেন্টস করে। এই জন্য তুমি খারাপগুলো বের করছো। থাইল্যান্ডে গিয়েছেন আপনি এবং ঘন ঘন থাইল্যান্ডে যান নাকি? না, আমি থাইল্যান্ডে গিয়েছি লাইফে 4বার। আচ্ছা। আর আমি ফ্যামিলি ছাড়া কখনোই দেশের বাইরে কোথাও যাইনি, যতবারই গেছি ফ্যামিলির সাথে। ফ্যামিলির লাস্ট সাথে। টাইম শুধু মায়ের সাথে গেছি, পাপা আর ভাই যায়নি। আর শ্রীলঙ্কা গেছিলাম আমার বোনের সাথে। ওইটা আমার ফার্স্ট ট্রিপ ফ্যামিলি, মানে মা বাবা ছাড়া। ওটা আমার একটা স্পন্সর। না সেটা কোনো ছিল। প্রবলেম না, সেটা problem? স্পন্সর, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি থাইল্যান্ডে গিয়ে বাঘের সাথে শুইলেন। এত প্রাণী থাকতে আপনি যে বাঘের সাথে শুইলেন কেন? আপনার ভয় ডর কিছুই নাই? আমার কুমিরের সাথেও যাওয়ার কথা ছিল, বাট ওটা আমি পাই না। হ্যাঁ, আই লাভ অ্যানিমালস, আই এম অ্যান অ্যানিমাল লাভার। আমার 6টা বেবিজ আছে, ভেরি কিউট লাইক ডলস। বাচ্চা? হ্যাঁ, আমার 6টা বেবি। আপনার তো বিয়ে হয় না, বাচ্চা হলো কিভাবে? আমি সিঙ্গেল মম। এই যে দিস ইজ মাই বেবি। বিলাই? বিলাই বলবো না, দেয়ার মাই বেবিজ, ডোন্ট কল দেম বিলাই। আমি কিন্তু তোমার একদম শো থেকে উঠে চলে যাব। ওটা আমার বেবি, Baby। 6টা বেবি আছে আমার। আচ্ছা হ্যাঁ, বেবি হ্যাঁ। সো ইয়েস, সো আমি একটা বিগ বেবির সাথে ছিলাম ওইখানে। ওটা big বাঘদেরকে baby দেখলে ছিল? পরে, হ্যাঁ মানে টাইগার্স আর বিগ ক্যাটস, সো আমার টাইগার্স অনেক পছন্দ। এ যদি খায় ফেলতো আপনারা? নো, আমি সাপও ধরে গলায় প্যাঁচেছি। মানে আমি অ্যান অ্যানিমাল লাভার। আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, আমি খুব ভয় পেতাম একসময় সাপ বা এই টাইপের কেঁচু মেচু, আমি অনেক ভয় পাই। তো সাপ একসময় ভয় পেতাম, বাট পরে আমি রিয়েলাইজ করেছি একটা জিনিস, তো আমি মানি, তুমিও মানবা, যে অ্যানিমালস আর মাচ বেটার দ্যান হিউম্যানস। দে আর ইনোসেন্ট তারা অ্যানিমালস। কিন্তু অনেক কিছু বুঝে না, বুঝে মানে না বুঝে animals আর করে, animals বাট ই। যখন তুমি তাদের সাথে ওদের যেভাবে ক্ষুধা লাগলে মিশবা, আপনাকে ঠিকই খায় ফেলবে গিলা। বাট ওই জায়গাটাতে ওদেরকে খিদার লেগে আমাদেরকে সামনে যেতে দিবে না, ওদেরকে খাওয়াই দাওয়াই আনবে। খাওয়া দাওয়া নিয়ে আসছে। হ্যাঁ। আচ্ছা বাঘটা যেহেতু আপনাকে কামড় দেয় নাই, নাকি বাঘও সুন্দরী নারীদেরকে চিনে, যে সুন্দরী নারীর পাশে বসছে, আচ্ছা ঠিক আছে না কামড় দিয়ে, হইতেই এরকম পারে, পারি আসছে, তুমি যেরকম বললা। আপনি আবার কামড় টামড় দিয়ে বসেন নাই তো? না, আমি কামড় দেই না, আমার ইচ্ছা করছিল ওরা একদম জড়ায় ধরে ওর পিঠে উঠে যাই, বাট বাঘকে? আমাদেরকে, হ্যাঁ আমাকে অনেক কিউট লাগছে বাঘটাকে। অনেকে এটা বিলিভও করছে না যে আমি বাঘকে নিয়ে বসছি, ওরা মনে করছে যে এটা এআই এডিটেড অর সামথিং, বাট নো, ইটস রিয়েল। আপনি কুমিরের ক্ষেত্রে কি করবেন, মানে ভবিষ্যতে কি কুমিরকে জড়িয়ে ধরার কোনো ইচ্ছা আছে? কুমিরকে আমার এত কিউট লাগে না যে ওকে আমি জড়ায় ধরবো, বাট আমার ইচ্ছা ছিল যে আমি কুমিরের উপর বসে একটু, ওই যে আছে না ছোটবেলায় এরকম ঘোড়া চড়ে যে, আমি ওরকম চল মেরি ঘড়ি টিক 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 এরকম কুমিরের উপর চড়া। বাট ওই সময়, আর আমি যে সময় গেছিলাম ওই সময় কুমিরগুলো বিজি ছিল, মেবি ওরা বলছে এখন দে আর নট অ্যাভেলেবল, ওরা মানে খেতে গেছিল বা ঘুমাতে, কিছু একটা ওদের টাইম ছিল, আমার সাথে মিলেনি। না হলে কি আর কুমিরকে আমি ঘোড়া বানিয়ে সিংহর কুমিরের- বাচ্চাদের সাথে আমি অনেক খেলা করছি, ওই ভিডিওটা আমি এখনো দিইনি। দ্য কাবস, ছোট ছোট সাদা সাদা সিংহর বাচ্চা নিয়ে আমি দুইটাকে নিয়ে অনেক খেলছি, ভিডিওটা দিব। দে আর ভেরি So, কিউট। কুমিররা যদি না খেতে যাইতো তাহলে আপনি কুমিরকে ঘোড়া বানাইতেন, বানায় তার উপর চড়তেন। আমি কুমিরের উপর চড়ে আমি যেতাম। কুমির আপনাকে আমি মানে তো আদর ভয় করে পাই দিত। না আসলে। আমি বললাম না যে আমার মনে হয় যে ওদের সাথে ইফ ইউ নেগেটিভ কোনো এনার্জি পাস না করে যদি মিশি, তাহলে দে ডোন্ট হার্ম ইউ। স্পেশালি এটা ফিল করেছি ইন টার্মস অফ স্নেক। আমি যখন সাপ ফার্স্ট টাইম ধরেছিলাম তো প্রচুর ভয় পেতাম, তো যখন আমি ভয় ধরছিলাম তখন ওরা অনেক নড়ছিল। যখন আমি মনটাকে একদম শান্ত করে আমি একটা পজিটিভ এনার্জি নিয়ে ধরেছি, তখন আই স দ্যাট সাপটাও আমার সাথে ওভাবেই মিশে গেছে, মানে বুঝতে ও পেরেছি। একদম শান্ত আচ্ছা, হয়ে গেছে। একদম শেষ মুহূর্তে আমরা আছি, একটা র্যাপিড ফায়ার খেলবো, ঠিক আছে? চটপট উত্তর দিতে হবে, ওকে? এই গরমে কি ধরনের কাপড় পরেন? আমি ওয়েস্টার্ন, মানে টি শার্ট প্যান্ট এগুলোই নর্মাল পরি, জিন্স টি বাসায় শার্ট। কি পরে থাকেন? বাসায় আমি সারাক্ষণ শর্টস পরে থাকি, ট্যাঙ্ক টপ শর্টস। এত সুন্দরী ম্যাডাম দেখে পড়ালেখায় সমস্যা হয় না আপনাদের স্টুডেন্টদের? না, আমার স্টুডেন্টরা আরও বেশি পড়াশোনা করে। ইনফ্যাক্ট আমার ক্লাস কেউ কখনোই ফাঁকি দেয় না। এমন অনেক স্টুডেন্টস আছে যে দূর দূর থেকে চলে আসছে, তা আমার ক্লাস আছে বলে, মানে চিটাগং থেকে চলে আসছে, টাঙ্গাইল থেকে চলে আসছে, টেকনাফ থেকেও চলে আসছে। সো দে ডোন্ট মিস মাই ক্লাসেস, আর ওরা খুব মনোযোগ দিয়ে আমার ক্লাস করে। স্টুডেন্টের পক্ষ থেকে কখনো কোনো প্রস্তাব পেয়েছেন?
সিরিয়াসলি আমি কখনো প্রস্তাব পাইনি, বাট এমন অনেক স্টুডেন্টস আছে আমাকে সবসময় বলে ক্রাশ, অ্যান্ড মেয়েরাও বলে আমার জন্য ফুল আনে, আমার জন্য গান গায়, Wow. গান লিখে আনে, বাহ, চকলেটস চমৎকার। আনে। তো এইভাবে করে ওদের ভালোবাসা প্রকাশ করে। বাট মাই স্টুডেন্টস আর রিয়েলি গুড অ্যান্ড কিউট, ওদের সাথে আমার অনেক ভালো ফ্রেন্ডলি সম্পর্ক। Okay. তো আমাকে কোনো ডিস্টার্ব করে না। আমার বার্থডের সময় আমার স্টুডেন্টরা আমার বাসার নিচে এসে গিয়েছে, আমার জন্য গিফটস আনছে, গান গেয়েছে, আচ্ছা, এরকমও আছে। কোন নায়কের সাথে রোমান্টিক ডেটে যেতে চান? একজনের নাম। চটপট। কারোর সাথে না। চটপট উত্তর দেবেন। কোন নায়কের প্রেমের প্রস্তাব পেয়েছেন, বা কোন নায়কের প্রেমের প্রস্তাব হ্যাঁ পেয়েছেন? পেয়েছি, বাট নাম বলবো না। গায়ক? অনেক আছে, গায়ক? গায়কেরও পেয়েছি। ইঞ্জিনিয়ার? Yes or ইঞ্জিনিয়ার? no? ইয়েস পুলিশ? ইয়েস ওকে। ডাক্তার? ইয়েস রাজনীতিবিদ? ইয়েস। আমার বাসায় তো অনেক কিছু পাঠাই দিত রাজনীতিবিদ। তাই? ওকে। প্রভাবশালী কেউ, মানে অনেক রিচ, বয়স্ক? হ্যাঁ, ভেরি রেগুলার। বরবাদের মতো কেউ কি বলেছে কখনো, নাজমি তোমাকে যদি আমি না পাই জীবনটা বরবাদ করে দেব? হ্যাঁ। কয়জন? এটা জানি না, গুনি নাই। কয়েকজন বরবাদ আছে। দেখে শাকিব খানকে আপনার কি বলতে ইচ্ছে করেছে বা কি করতে ইচ্ছে করেছে? কিছু করতে ইচ্ছে করেনি, বাট বলতে ইচ্ছে করেছে ওয়েল ডান, ভেরি Okay. নাইস পারফরমেন্স। ঘুম থেকে উঠে যদি দেখেন আপনি ডাক্তার সাবরিনা হয়ে গেছেন, কি করবেন? আবার ঘুমিয়ে যাব। কোন নায়ক নায়িকাকে ডায়েটিশিয়ানের কাছে পাঠাতে চান? নায়ক বা নায়িকাকে ডায়েটিশিয়ানের কাছে পাঠাতে চান? ও নো, হারি। মৌসুমী আপু। ওকে। একদিনে কতবার মিররের দিকে তাকান আনুমানিক? খুব বেশি টাকানো হয় না আমার। আচ্ছা, কোন জিনিসটা তাদের কাছে আছে কিন্তু আপনার কাছে নেই? এখন যাদের নাম বলবো তাদের কাছে আছে কিন্তু আপনার কাছে নেই। ফার্স্ট ওয়ান, পরিমণি। তাদের কাছে আছে, আপনার কাছে নেই। পরিমণি হারি। ইজ ভেরি মানে কারেজিয়াস, অনেক সাহসী, অনেক সাহসী। শি ফাইটস অ্যালোন। বস্তুগত বা মানুষ এরকম কিছু? মানুষ যেটা তার কাছে আছে আমার কাছে না, তার বেবি আছে একটা, আমার এখনো বেবি নাই। ওকে। অ্যান্ড আফটার দ্যাট অপু বিশ্বাস। তার কাছে যেটা আছে আমার কাছে নাই। পপুলারিটি এখনো। ওকে। বারিশা হক। কন্ট্রোভার্সি। বর্ষা চৌধুরী। ও গড প্লিজ, ওর কাছে কিছুই নাই যেটা আমি চাই বা আমার কাছে না, নাই। চাই না এরকম না, তার কাছে আছে, নাই। আপনার কাছে নাই। আমি কি বলবো ওর ব্যাপারে, মানে দ্য ফেকনেস শি ক্যারিজ এক্সট্রিম লেভেলের। আমি জানি না ওকে আমি কোন ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব হ্যাভ করব। হাজবেন্ড? নো, শি হ্যাজ। অনেকগুলো হাজব্যান্ডস। হ্যাঁ, আমার হাজব্যান্ড একটাও নাই, বর্ষার কাছে অনেকগুলো হাজব্যান্ডস আছে। জায়েদ খান। জায়েদ খান হুম। ডিগবাজি। ডিগবাজি আছে, আপনার কাছে নাই। No. এনিওয়েজ, শাহরুখ খান, লাস্ট ওয়ান। ও মাই গড, হি ইজ মানে ভেরি ইন্টেলিজেন্ট, স্মার্টনেস। আমি মনে করি যে ওয়ান অফ দ্য স্মার্টেস্ট গাই অন আর্থ। ওকে। কোন নায়কের সাথে রোমান্টিক ডেটে যেতে চান? কোনো নায়ক না। নো ওয়ান। ওকে। সাম্প্রতিক কোন লুকটা, আচ্ছা এটা আপনাকে না করি, এটা আপনার সাথে যাবে না। কোন তারকার রুমে ঢুকে আপনি কোন জিনিসটা দেখলে খুশি হয়ে যেতেন? মানে নিচের যে তারকাদের নাম বলবো আমি এখন, তাদের কার রুমে ঢুকে আপনি একটা জিনিস দেখলে খুশি হয়ে যেতেন, তার কোন জিনিসটা দেখলে? শাকিব খান। শাকিব খানের রুমে ঢুকে আমাকে তো একটু টাইম দিতে হবে। এটা তো র্যাপিড ফায়ার। আমি কি দেখলে খুশি হব? আমি কি দেখলে খুশি হব? তার রুমে কি পাওয়া যায় আমি তো এটাই জানি না। যে কোনো কিছু, হোয়াট এভার। তার মেকআপ গুলো দেখলে খুশি হব। শাকিব খানের মেকআপ? হ্যাঁ। রশ্মিকা মান্দানা। ডায়েট প্ল্যান। জেফার। আপনাকে অনেকে জেফার লাইট বলে। জেফারের রুমে গেলে কি কি চান? জেফার এন্ড আই ওয়ার লাইক, আমাদের অনেক ভালো রিলেশন ছিল একসাথে। ও আমাকে হেয়ার বানাই দিছিল ওর মতো একবার, সো ওর ওই হেয়ার স্টাইলটা আমি একবার আবার ট্রাই করব। আগে আমাদের একটা পিকচারও আছে দুজনের, ও আমাকে হেয়ার স্টাইল করে দিছিল ওর মতো। ওকে, এরই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল আজকের মজাদার চমৎকার এপিসোড। সো কেমন লাগলো বলো? অবশ্যই ভালো লেগেছে। তোমাকে আমি আগেও বলছি দ্যাট আই লাইক ইউ আ লট। আমি ফার্স্ট তোমার যখন ইন্টারভিউ দেখেছিলাম
তো এক তো তোমার ইন্টারভিউটা অনেক কন্ট্রোভার্সিয়াল ছিল, মুনিয়াকে নিয়ে যেটা করেছিলে আইসিইউকে, তোমার এক্সপ্রেশনগুলো আমার অনেক ভালো লেগেছিল। আমি টেনে টেনে তোমাকে দেখছিলাম, দিস গার্ল ইজ সো কিউট। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছিল। স্পেশালি তোমার সাথে আমার একটা কাজিনের মিল আছে, তো ওর সাথে আমি সবার মধ্যে দেখে নাকি আমি I think Pretty Girls has a common face. তো যাকে ভালো লাগে তার সাথে আসলে ভালো লাগার কিছু মানুষ মিলাই ফেলে। থ্যাংক ইউ সো মাচ। এবং তুমিও বললাম একদম শেষে মনে হচ্ছে তুমি খুব আপন, এজন্য তুমিও এসেছো, আমি খুব খুশি হয়েছি। এবং আমার মনে হয় এতটুকু সময় আসলে আড্ডা দিয়ে শেষ হবে না, আমাদের আরো অনেক আড্ডা বাকি আছে। নেক্সট কোনো একটা এপিসোডেই দিতে হবে। হ্যাঁ, আমরা আবার আসবো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন এবং পুরো ভিডিওটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের জাগো এফএম এর ইউটিউব পেজে এবং ফেসবুক পেজে, রিলস তো পাচ্ছেন। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি জাগো এফএম 94.4 এর দ্য ভাইরাল শো থেকে।